হ্যাঁ, এবং এই জিনিসটা হয় কিন্তু দেখা যাচ্ছে আপনার এই এই একটা মাইন্ডসেট থেকে স্টার্ট হয়, কিন্তু এটা বায়োলজিক্যালি আসলে ট্রুথ না। বায়োলজিক্যালি দেখা যায় যে এটা যেহেতু ছোটবেলা থেকে এই চিন্তা ভাবনা করে হচ্ছে তাদেরকে তৈরি করা হয় বা সোশ্যালি কনস্ট্রাকশনটা হয় বা সোশ্যালাইজেশনটা এমন ভাবে হয় যে আস্তে আস্তে তারা এই জেন্ডার বা একটা মেয়ে বা একটা ছেলে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করা শুরু করে। এবং দেখেন প্রথম থেকে যদি হচ্ছে ওইভাবে করে স্ট্রাকচারালি ছেলে মেয়েদেরকে একইভাবে হচ্ছে পুশ করা হতো, তাহলে হচ্ছে আহ সবাই সেম ওয়েতেই রিয়াক্ট করতো, কিন্তু নর্মালি আমরা সোসাইটিতে সেভাবে করে অ্যাক্ট করতে দেখি না এডুকেশনের ক্ষেত্রে। এবং আপনি আবার নর্মালি দেখেন, যদি এখন ছেলে আর মেয়ের কথা বলছি, যদি ছেলেরা হচ্ছে নার্সিং পড়ে, নার্সিং বা এই নার্সিং এর যে ট্রেনিং গুলো সেগুলো নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ছেলেরা আবার ঝামেলায় পড়বে। কেন হচ্ছে সেটাকে হচ্ছে আবার মানে ইনার নেগেটিভ ওয়ে কিন্তু দেখা হয় যে, বা কিংবা হচ্ছে যেসব ছেলেরা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে জেন্ডার স্টাডিজে যেসব ছেলেরা পড়ে, হ্যাঁ, মানে ওদেরকে নিয়ে যে কি বলবো, হ্যাঁ, মানে এত ভাবে হচ্ছে তাদেরকে নিয়ে হাসাহাসি করা হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, জাস্ট বিকজ তারা জেন্ডার স্টাডিজে পড়ছে। তো মানে আমার পয়েন্টটা হচ্ছে, বা এখানে আমাদের যে গিডেন্স সে বলছে যে দেখা যাচ্ছে যে মানে এটা একটা স্টেরিওটিপিক্যাল জিনিস যে মেয়েরা হচ্ছে সবসময় ম্যাথে খারাপ হবে, হ্যাঁ, এবং হচ্ছে ছেলেরা হচ্ছে ম্যাথে ভালো হবে। মেয়েদের কিছু মানে অকুপেশন বা এডুকেশনের ফিল্ড আছে, সেইগুলো হচ্ছে মেয়েরাই, যেরকম হচ্ছে আপনার কেয়ার গিভিং বলেন, নার্সিং বলেন, মেডিকেলের মানে মেডিকেলের জায়গাগুলো হচ্ছে যে আপনার একটু ফিমেল ডমিনেটিং থাকা উচিত। এবং মানে অন্যদিক মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাইডটা মোস্টলি হচ্ছে মেল ডমিনেটিং থাকে। হ্যাঁ, তো ইনফ্যাক্ট এবং আমরা যখন হচ্ছে এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে, আপনারা কি খেয়াল করেছেন যে ওই যে এসএসসি বা এইচএসসি পরীক্ষার মানে রেজাল্ট যখন দেয়, তারপরে হচ্ছে আপনি যখন পিকচার গুলো দেখেন, খেয়াল করবেন যে এমন মানে ভিকারুননিসা, হলিক্রস, আইডল স্কুল, হ্যাঁ, বা হচ্ছে এটা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে সব স্কুলগুলোতে যে স্টুডেন্টদেরকে দেখায়, হ্যাঁ, এমন ভাবে পিকচার গুলো আসে যে মনে হয় কি এসএসসি পরীক্ষা শুধু মেয়েরাই দেয়, ছেলেরা দেয় না। সব সামনে হচ্ছে মেয়েরা হচ্ছে ভিক্টোরি সাইন দেখাচ্ছে, এন্ড হচ্ছে যে তারাই লাফালাফি করছে এবং মনে হচ্ছে যে তারাই শুধু পরীক্ষা দিয়েছে, মেয়ে, হ্যাঁ, ছেলে নাই। হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক, কেন এই জিনিসটা মানে হেডলাইনে বা বড় বড় নিউজ পেপার গুলো মেয়েরা যে এসএসসি পাশ মানে এটা করেছে? কি জন্য? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন দিশা, কি বললেন? অ্যাপিয়ারেন্সের জন্য, মানে Yes, যে আমাদের দেশে নারী শিক্ষা হার অনেক বেড়ে গিয়েছে, দ্যাটস দ্য পয়েন্ট। মানে এখানে দেখানো হচ্ছে যে মানে নারী শিক্ষার হার বেড়েছে কি বাড়েনি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা ইয়েস অ্যাপিয়ারেন্সের জন্য, বা আমাদের স্কুলে মেয়েরা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, সো কেননা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ইভেন দো আপনার প্রাইমারি বা প্রাইমারি এবং হায়ার মানে হায়ার এডুকেশনের দিকে, মানে হচ্ছে ক্লাস 8, মানে ক্লাস 5 এবং 8 পর্যন্ত, এবং টু সাম এক্সটেন্ট এসএসসি পর্যন্ত, মানে মেয়েদের যে পার্টিসিপেশন অনেক বেশি থাকে। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বলছে, হ্যাঁ, যে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে দেখা যায় যে বেশ ভালো, কিন্তু যখনই আপার সেকেন্ডারি এডুকেশন আসে তখনই হচ্ছে আস্তে আস্তে কমা শুরু করে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু ছেলেদের থেকে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বাইরে যে যাচ্ছে, আর মেয়েদের থেকে ছেলেরাই হচ্ছে বেশি পরিমাণ যাচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে দেখেন প্রচুর বাংলাদেশে আহ, দেখা যাচ্ছে যে প্রচুর প্যারেন্টস আছে, তারা হচ্ছে একা হচ্ছে আপনার মাস্টার্স করতে দিতে চায় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হচ্ছে যে আপনার মানে যদি কেউ স্কলারশিপও পায় তাহলেও হচ্ছে একা ছেলেদের যেই পরিমাণ অনার্স করতে বাইরে যায়, হ্যাঁ, স্কলারশিপ নিয়ে ওই পরিমাণ মেয়েরা কিন্তু যায় না। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা ট্রাই করে না, বাসা থেকে হচ্ছে আপনার কি করতে দেয়া হয় না, ট্রাই করার বিষয়টাতেও হচ্ছে এগ্রি করে না।
হ্যাঁ, এবং মাস্টার্স এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একা মাস্টার্স করতে দিতে চায় না, বলে যে বিয়ে করে তারপরে মাস্টার্স করতে চায়, অথবা মানে এরকম একটা আইডিয়া আছে। হ্যাঁ, বা হচ্ছে তুমি যদি ওখানে যাও তাহলে হচ্ছে যে মানে তোমার যদি মানে রিসেন্টলি হচ্ছে যে এরকম অবস্থা সিচুয়েশন দেখা যায় যে আচ্ছা ঠিক আছে তোমার যদি কোনো পছন্দ থাকে বলে এঙ্গেজমেন্ট করে যাও, আক্ট করে যাও, এরকম টাইপের বিষয়। হ্যাঁ, তো এখন দেখেন আম, কেন এই আইডিয়াটা আসছে যে না বাংলাদেশে হচ্ছে এই যে মেয়েরা মাস্টার্স করতে যাবে তার আগে বিয়ে করে তারপরে যাবে, তা বিয়ে না করে যাবে না। হ্যাঁ, কেননা হচ্ছে যে এবং এটার ফলে দেখা যায় যে অনেকে ওয়েট করে কিন্তু, এবং আমি নিজেই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখেছি যে সেম ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, অনেকে হচ্ছে এই জন্য তারা কয়েক বছর ধরে ওয়েট করেছে যে হচ্ছে যে তারা বিয়ে করবে, বিয়ে করে তারপরে যাবে। হ্যাঁ, আদারওয়াইজ যাবে না। হ্যাঁ, কেন বাসা থেকে দিবে না। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই এটা টু সাম এক্সটেন্ট কম। হ্যাঁ, তো এখানে দেখানো হচ্ছে কি যে ইনফ্যাক্ট এর পরে যদি আপনি আবার আরো দেখেন যে আমাদের মানে যখনই হচ্ছে আপনার মাস্টার্স পর্যন্ত বা অনার্স পর্যন্ত যে মেয়েগুলো এন্ড আপ করছে তাদের মধ্যেও বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় আপনার সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের স্টুডেন্টরা হচ্ছে মানে ফিমেল স্টুডেন্টসরা। হ্যাঁ, দেখা যায় কি যে এর পরে যে হায়ার এডুকেশনের জন্য যা যা করা লাগে, হ্যাঁ তারা ওই পর্যন্ত যেতে পারে না জাস্ট বিকজ অফ আপনার বিভিন্ন কালচারাল ব্যারিয়ার, যে আপনার বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে করলেই হচ্ছে বাচ্চা নিয়ে নিয়ে কথাবার্তা চলবে। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে আপনার ম্যারেজ, মাদারহুড এই জিনিসগুলা সামনে চলে আসে। হ্যাঁ, যে আহ, তো তখন দেখা যায় অনেকেই হচ্ছে এই হায়ার এডুকেশনের জন্য নিজেকে পুশ করতে পারে না। হ্যাঁ, কারণ ইটস লটস অফ ওয়ার্ক, রাইট? তো আমরা এই জেন্ডার ইনইকুয়ালিটিজ এর ক্ষেত্রে এই বাংলাদেশের ক্ষেত্রে এডুকেশন সিস্টেমে যেই প্রবলেম গুলো দেখি প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, যখন হচ্ছে মেয়েরা ড্রপ আউট করে, মোস্টলি ড্রপ আউট করে হচ্ছে আর্লি ম্যারেজ এবং আর্লি মাদারহুডের জন্য। ঠিক আছে, বা চাইল্ড ম্যারেজ এবং আর্লি মাদারহুডের জন্য। হ্যাঁ, এবং তারপরে আমরা হচ্ছে মানে পুরো আপনি আরবান এরিয়াস গুলো বলেন বা রুরাল এরিয়াস গুলো বলেন, অনার্স পর্যন্ত যারা যায় তারপরই হচ্ছে এগেইন হচ্ছে একটা থেকে ম্যারিটাল প্রেশার শুরু হয়ে যায়। সোশ্যাল আমাদের সোশিও কালচারাল যে সেটিংস এর মধ্যে থাকে, একটা হচ্ছে আপনার ম্যারেজের জন্য প্রেশারাইজ করা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আবার এগেইন যে ঘটনাটা ঘটে যে অনার্স করার পর বা এই অনার্সের যখন এটা হয় তারপরে যে পোস্ট গ্রাজুয়েশনের দিকে যে যায়, সেইটা দেখা যায় যে আপনার টাফ হয়ে যায় মেয়েদের জন্য। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড ওয়াইড দেখা গিয়েছে এই যে মাস্টার্স করে যে ডক্টরেট করা এর পরিমাণ অ্যাগেইন মেয়েদের হচ্ছে পরিমাণ অনেক কম ছেলেদের থেকে, বিকজ হচ্ছে আপনাকে মোস্টলি দেখা যায় যে হচ্ছে করতে হবে অ্যাগেইন ম্যারেজ, চাইল্ড, মাদারহুড, এই সবকিছু মিলিয়ে সবকিছুকে ব্যালেন্স আউট করে ক্যারিয়ার এবং সাথে পড়াশোনা সবকিছুকে ব্যালেন্স আউট করে অনেক ক্ষেত্রেই হচ্ছে মেয়েরা দেখা যায় যে তাদের যে ক্যারিয়ার বা তাদের যে ড্রিমটা সেগুলো হচ্ছে স্যাক্রিফাইস করে। হ্যাঁ, তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে দেখেন কেউ কিন্তু এটা নিয়ে খারাপ বলছে না যে এই ম্যারেজ, চাই আপনার মাদারহুড এগুলো খারাপ। প্রবলেমটা হচ্ছে যে আমাদের সোশ্যাল সেটিংস, আমাদের পলিসি গুলো এমন ভাবে তৈরি যেটা হচ্ছে খুব একটা আপনার ফিমেল ফ্রেন্ডলি না। ওকে, এইটা হচ্ছে সমস্যা। কেন হচ্ছে যে বেশ কিছু কান্ট্রি আছে, ফর এক্সাম্পল আপনি ইসে হচ্ছে খুব ভালো নর্ডিক কান্ট্রি গুলোতে আপনার পরিমাণ হচ্ছে অলমোস্ট সমান সমান, মেল ফিমেলের পার্টিসিপেশনের পরিমাণ। ইটস বিকজ হচ্ছে যে আপনাকে স্টেট কিন্তু এবং এরকম বিভিন্ন পলিসি দেয় যে হচ্ছে যে আপনি যদি পড়াশোনা করেন, আপনি হচ্ছেন যে আপনার বাচ্চা কাচ্চা থাকলে হচ্ছে স্টেট আপনাকে হচ্ছে একটা ন্যানি দিয়ে দিবে, অথবা হচ্ছে ডে কেয়ার সেন্টার গুলো হচ্ছে আপনাকে ফ্রি অফার করবে, সার্ভিস অফার করবে। এরকম অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে মাদারহুডের আপনার মানে আপনি মা হলেও হচ্ছে আপনি ইজিলি হচ্ছে আপনার এডুকেশনটা চালাতে পারবেন। হ্যাঁ, আপনার মানে ওই এক্সট্রা যে প্রেশারটা, ওই প্রেশারটা আপনি ফিল করবেন না। কিন্তু আমরা জি সামিহা Ma'am, সামিহা that
might come as a bit out of context, but I heard যে বাংলাদেশেও নাকি pregnancy নিয়ে ভাতা আছে. Is that true? Or how does that work if it ইয়া actually ইয়া is? বাংলাদেশে হচ্ছে প্রেগনেন্সি নিয়ে ভাতা আছে, কিন্তু এখানে হচ্ছে আপনার সাথে কিছু ঝামেলাও আছে। হ্যাঁ, সেই ঝামেলাটা হচ্ছে যে আপনি কোন ইসে আছেন, কি বলে, আপনি কোন সোশ্যাল সেটিংসে আছেন সেটার উপর ভিত্তি করে ওরা ভাতা দেয়। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যদি হচ্ছে ইসে থাকেন, আপনার ফ্যামিলি ইনকাম, হ্যাঁ, বা আপনি যে ফ্যামিলিতে বিলং করেন সেই ফ্যামিলি ইনকাম বা আপনার হাজবেন্ডের ইনকাম যদি একটা নির্দিষ্ট পরিমাণের কম হয় তখন ভাতা পাবেন। বুঝতে পেরেছেন? এরকম কিছু সমস্যা আছে। যেরকম তারপরে হচ্ছে যে আপনার আম যতদূর সম্ভব হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে, হ্যাঁ, যে ভাতা দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার আম প্রতি মাসে ৮০০ টাকা করে। হ্যাঁ, আর আম আ কত ৮০০ টাকা করে, আর ৬ মাস পর, পর মেবি ৪,০০০ সামথিং। হ্যাঁ, তো আসলে মানে আপনি বুঝেন যে ঢাকায় থাকা একজন মায়ের জন্য ইটস নাথিং। আই এম সরি টু সে, বাট দ্যাটস আ ট্রুথ। ৮০০ টাকায় আসলে আপনি এক্সট্রা কি হেল্প পাচ্ছেন যদি আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, Yeah, এবং it's something that doesn't even cover the cost of supplements. শোনেন, একটা বাচ্চার ডায়পার মাসে, হ্যাঁ, আচ্ছা ১ মিনিট, আমার যে বাসায় একটু কেউ এসছে, একটু দাঁড়ান, আমাকে জাস্ট ১ মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এইটাতে এমন আহামরি আমি আসলে পার্সোনালি আমার কাছে মনে হয়নি যে এটা খুব বড় কোনো অ্যামাউন্ট। হ্যাঁ, বাট হচ্ছে যে হ্যাঁ আছে। এটা মেইনলি হচ্ছে আপনার মানে এটা বলাই হয় যে হতদরিদ্র গর্ভবতী মাদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্রম গভর্নমেন্ট। হ্যাঁ, সো এটা কিন্তু আপনাকে ওই যে আপনার অনুসারে আপনি কোন জায়গায় থাকছেন, হ্যাঁ, আপনার ফ্যামিলির মাসিক ইনকাম কত, হ্যাঁ, এই রকম অনেক কিছু ডান করার পর তারপরে হচ্ছে মানে আপনাকে মোটামুটি হতদরিদ্র হতে হবে, দেন ইউ উইল গেট দা ভাতা। ঠিক আছে, বাট এটা তো হওয়া উচিত না। হ্যাঁ, আপনি মানে অনেক এই যে আমি যে নরওয়ের কথা যে বলছি, হ্যাঁ, নরওয়েতে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। আপনি দেখবেন যে সবার জন্যই সেম। ধরে নেন যে আপনার অনেক সময় হচ্ছে এটা এইজের বিষয় না, বাট অনেক সময় অনেক মেয়েরই হচ্ছে প্রেগনেন্সির জন্য কমপ্লিকেসি হয়। হ্যাঁ, সো ধরে নেন যে আপনার পরিচিত কারোর এরকম প্রেগনেন্সির কমপ্লিকেসি হলো এবং সে হচ্ছে হয়তো তার মাস্টার্সটা ডান করেছে, দেন বিভিন্ন এই কারণেই হচ্ছে সে হয়তোবা এরপরে তার এডুকেশন অ্যান্ড তার ক্যারিয়ারটা হচ্ছে গ্যাপ করবে। হ্যাঁ, তারপরও দেখা যায় যে ইভেন দো গ্যাপ পড়লেও হয়তো 2 ইয়ার্স গ্যাপ নিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওদের নিয়মটা হচ্ছে যে আপনি করবেন, আপনার ফ্রেন্ড হচ্ছে ধরে যে এপ্লাই করবে যে আমি এরকম গ্যাপ গ্যাপ পড়েছে আমার, কিন্তু এখনো আমার এই বাচ্চা হচ্ছে 2 বছরের বাচ্চা। সো বাট আমি এখন আমার নতুন করে আমার স্টাডি, আমার ক্যারিয়ার এগুলো গুছাতে চাই। সো সে চিন্তা করলো সে পিএইচডি করবে। হ্যাঁ, সো ডক্টরেট এর পড়াশোনা তো অনেক প্রেশারের। সো সে হচ্ছে কিন্তু তখন কিন্তু তাকে ভাতা তো দেয়া হবেই, সাথে হচ্ছে এক্সট্রা পলিসি আছে যে আপনি তারা হচ্ছে ফ্রি পাবে, কি বলে, বাচ্চাদেরকে হচ্ছে তার তার জন্য বাচ্চা নিয়ে মানে যখন সে স্টাডি টাইম, হ্যাঁ, ওই সময় বাচ্চাকে দেখার জন্য হচ্ছে তার ডে কেয়ার সেন্টার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ফ্রিতে আপনার ডে কেয়ার সেন্টারে কাজ করতে পারবে। তারপরে হচ্ছে এডুকেশনের জায়গা থেকে হচ্ছে তারা পায় অনেক। ওদের তো এমনিতে টাকা পয়সা লাগে না, বাট হচ্ছে যদি মাদারহুড দের মধ্যে থাকেন তাহলে হচ্ছে ওরা হচ্ছে আলাদা করে কিছু স্কলারশিপ দেয়।
যে হচ্ছে ওকে ঠিক আছে সে মা, এবং অনেক ছাড় দেয় যে ওকে সে হচ্ছে 100% মানে 100% স্টাডি না, তার পড়াশোনা মানে প্রতি দিন তাকে 8 ঘন্টা করে যে একটা স্লট চিন্তা করা হয়, সেই 8 ঘন্টা স্লটে সে স্টাডির জন্য টাইম দিবে না, রাদার হচ্ছে 4 ঘন্টা স্লটে কিংবা তার থেকেও কম, এরকম করে করে হচ্ছে বিভিন্ন পলিসি এবং বিভিন্ন প্ল্যান আছে, যে প্ল্যানে আপনি নিজেকে এনরোল করতে পারবেন। হ্যাঁ, এবং ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোন সোশ্যাল স্ট্যাটাস কিংবা কোন সোশ্যাল সেটিংস থেকে আসছেন। সো ইয়া, হ্যাঁ, বাংলাদেশে তো আপনি এটা এখনো এরকম জিনিস চালু হয়নি। ইনফ্যাক্ট প্রচুর প্লেস আছে যেখানে হচ্ছে আপনার মাতৃকালীন যে ছুটি, হ্যাঁ, সেটা পেইড না, আনপেইড ছুটি দেয় কিন্তু পেইড না। সো বেশিরভাগ জায়গায় দেখা যায় যে ইভেন দো আপনার আছে ছুটি পায়, কিন্তু তারা মানে নিউ মাদাররা চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জবে ব্যাক করতে। সো ইয়া, আনফরচুনেট, বাট আই হোপ আপনি আমার অ্যান্সারটা পেয়েছেন সামিহা। Yes, ma'am, I got your understanding of it. যে আপনি জাস্ট এইটা যদি ভাতা নিয়ে বলতে চান, তাহলে আপনি আসলে মানে পয়েন্ট আউট করতে পারেন যে আমাদের দেশের মানে সব স্ট্র্যাটিফিকেশনের মেয়েরা আসলে পাচ্ছে না, মানে যেই পরিমাণ টাকা আপনার আমাদের লিভিং কস্ট সেই অনুসারে আসলে টাকা পাচ্ছে না। আর 800 যে এটা আমি শিওর, হ্যাঁ, এবং 800 টাকা অ্যাকচুয়ালি আপনি যদি হিসাব করেন ইটস নাথিং মাসে মাসে। সো আচ্ছা, সো এডুকেশনের ক্ষেত্রে আপনারা এখানে কিছু দেয়া আছে, যে আপনার কিছু ইনফরমেশন দেয়া আছে, ইটস এনাফ বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসেন জেন্ডার ইনইকুয়ালিটি অ্যাট ওয়ার্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই আপনি যখনই জবে ঢুকছেন, তখনই কিন্তু আপনি কি ম্যারিড না আনম্যারিড, আপনি মাদার নাকি নন মাদার, এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, এবং দেখেন এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যারা নন মাদার, হ্যাঁ, তাদেরকে দেখা যায় 44% বেশি তাদের অপরচুনিটি থাকে যে হচ্ছে তারা জবে ঢুকে যাবে, রাদার দ্যান আপনার যারা মাদার তাদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং হচ্ছে আমি নিজেই হচ্ছে প্রচুর মানে মানে আমার যারা ফ্রেন্ড তাদের কাছ থেকে আমি এরকম শুনেছি যে তাদেরকে ডাইরেক্ট হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আস্ক করে যে আপনি কি, ধরে নিন নিউলি ম্যারিড হলে আস্ক করে যে আপনি কি বাচ্চা কাচ্চা নিয়ে আপনার কত কত বছরের মধ্যে আপনার প্ল্যান আছে। হ্যাঁ, বা এরকম কিছু কিছু প্লেসেস আছে, কর্পোরেট জায়গা আছে যেখানে হচ্ছে সাইন করায় যে মানে হচ্ছে যে আমি এত আমি বিয়ে করব না, মানে 2 বছরের মধ্যে আমি বিয়ে করব না। হ্যাঁ, বা এই কোনো একটা প্রজেক্ট এতদিন হবে, এর মধ্যে হচ্ছে আমি বিয়ে থার জন্য কোনো নিব না, ছুটি নিব না, ইত্যাদি ইত্যাদি। বা আমি হচ্ছে লাইক 2 ইয়ার্স এর মধ্যে আমি কোনো যে আপনার মাতৃত্বকালীন যে ছুটি, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমি করবো না, চাইবো না, এটার জন্য অ্যাপ্লাই করবো না। হ্যাঁ, এরকম আপনার কন্ট্রাক্টের মধ্যে সাইন করিয়ে নেয়। হ্যাঁ, আর ইন্টারভিউ বোর্ডে ডাইরেক্ট আস্ক করে যে আপনি তো ম্যারিড না, আপনার কি আগামী 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে বিয়ে করার চান্স আছে কিনা, বা আপনার কোনো প্ল্যান আছে কিনা। আর যদি একদম নিউলি ম্যারিড হয় তাহলে আস্ক করা হয় যে আপনার কি মানে কনসিভ করার আছে কিনা, আপনার চান্স আছে কিনা, অথবা প্ল্যানিং আছে কিনা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড ব্লা ব্লা ব্লা। সো ইয়া, তো দেখেন আপনার ওয়ার্কের ক্ষেত্রে আপনি এত কষ্ট করে পড়াশোনা করলেন, হ্যাঁ অবশ্যই মেলদের ক্ষেত্রেও হয়, হ্যাঁ মেলদের ক্ষেত্রেও হয়, কিন্তু এখানে মেলদের ক্ষেত্রে মজার জিনিস আমি আপনাদেরকে বলছি, একটু দাঁড়ান। সো দেখা যায় যে হায়ারিং প্রসেসের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন মেলদের ক্ষেত্রে আবার যখন একজন মেল বাবা হয়, বা তার সে যদি ম্যারিড হয় বা তার বাচ্চা কাচ্চা থাকে, তখন হচ্ছে তার হচ্ছে পসিবিলিটি হচ্ছে সে
হি উইল গেট হায়ার্ড, মানে হচ্ছে সে জবটা পাবে। এবং বাবা বা মানে এরকম ম্যারিড যারা মেল এমপ্লয়ি, হ্যাঁ, তাদেরকে হচ্ছে দেখা যায় কর্পোরেট প্লেস বা ওয়ার্কিং প্লেসে তাদের একটা ডিমান্ড আছে। কেন বলি, সেটা হচ্ছে দেখেন, ধরে নেন আম, ধরে নেন যে অমিয় একটা জব করবে, আমাদের অমিয়, হ্যাঁ, উনি একটা জব করছেন, হ্যাঁ, উনি হচ্ছেন ব্যাচেলর, হ্যাঁ, যে উনার বিয়ে থা হয়নি, উনার বাচ্চা কাচ্চা নেই, সো উনি ব্যাচেলর। আবার আরেকজন অমিয়র হয়তো সাথে আরেকজন কম্পিটিটর, সে হচ্ছে বিয়ে করেছে, সে ম্যারিড এবং তার একটা বাচ্চা আছে। তো যদি হচ্ছে সেম কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স থাকে দুজনেরই, পসিবিলিটি হচ্ছে যে ইকে প্রেফারেবল বেশি হবে, যে ফাদার তাকে তাকে প্রেফার করবে। এটার কারণটা কি বলি, হ্যাঁ, যেটা হয় যে অমিয়কে ধরে নেন যে যদি উনার কাছে মনে হয় যে তার কাছে ওই জবটা মানে অনেক হ্যাসেল লাগছে, বা তা পে মানে মানে ওভার ওয়ার্ক বেশি, সেই তুলনায় পেমেন্ট কম, হ্যাঁ, এরকম যদি মনে হয়, তাহলে অমিয় যেটা করবে কি, তার তো সমস্যা নাই, তার সে বাসায় হচ্ছে বাসায় তার কোনো মানে ফিনান্সিয়াল খুব স্ট্রাগল নেই, হ্যাঁ, কাউকে দেখতে দেখতে হচ্ছে না, তো হচ্ছে যে সে সুন্দর করে ভাববে যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় 1 মাস নিব, 1 মাস বা 2 মাস ব্রেক নিব, তারপরে হচ্ছে যে আমি সুইচ করে ফেলবো অন্যান্য কানে, 2 মাসের ব্রেক নিয়ে আমি হচ্ছে অন্যান্য জব খুঁজে আমি কি করে ফেলবো, হ্যাঁ, ইজিলি আমি সুইচ করে ফেলবো। এবং যারা হচ্ছে ওনাকে হায়ার করবেন, ওনারা জানে যে এইরকম একটা ড্রাস্টিক ডিসিশন অমিয় নিতে পারে। কিন্তু যার একটা বাচ্চা আছে, হ্যাঁ, বাসায় তার একটা ফ্যামিলি তাকে রান করতে হচ্ছে, চট করে তারা এরকম কোনো ডিসিশন, চাকরি ছাড়া ডিসিশনটা নেয় না। এবং টু সাম এক্সটেন্ট প্রচুর মানে বাংলাদেশে প্রচুর বাবারা আছে যারা অ্যাকচুয়ালি ওভার ওয়ার্ক করে, বেসড অন আপনার খুবই কম পেমেন্টে তারা ওয়ার্ক করে, হ্যাঁ, জাস্ট বিকজ তারা অ্যাফোর্ড করতে পারবে না যে এখন তার চাকরিটা চলে যাবে, বা চাকরিটা যে সুইচও করবে এটা নিয়ে তারা টেনশনে থাকে, যে আচ্ছা ঠিক আছে, সুইচ করতে গেলেও কিন্তু আপনাকে একটা মানে আপনি যদি রিজাইন দেন, তাহলে হচ্ছে আপনাকে 3 মাস আগে কিন্তু জানাতে হয়, হ্যাঁ, কখনো 2 মাসের কথা বলে, কখনো 3 মাসের কথা বলে, বাট জানাতে কিন্তু হয়, যে তা না হলে আপনি কিন্তু কন্ট্রাক্ট ব্রিচ করবেন। সো তারা এই 2 মাস বা 3 মাস অফ দেওয়ার মতো করতে পারে না আসলে, মানে এটা তাদের ডিসিশন মেক করতে পারে না। সো মানে মেল এবং ফিমেইলের ওয়ার্ক প্লেসে দেখা যায় যে একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাগল ফেস করতে হয়। ওকে, তো ইয়েস রাইদা, মেলদের ক্ষেত্রেও এটা হয়, ইউ আর রাইট। সো দেখেন, এই হায়ারিং প্রসেসের ক্ষেত্রে আমরা ওয়ার্কের ফার্স্টেই দেখলাম যে মেল এবং ফিমেলের সঙ্গে ডিফারেন্ট ভাবে করা হচ্ছে। এবং আপনারা আমি এর আগে যেরকম ক্লাসে বলেছিলাম যে ওয়েজ, জেন্ডার ওয়েজ গ্যাপ, এটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ওয়ার্ক প্লেসে। তো দেখা যায় প্রমোশনের ক্ষেত্রেও হচ্ছে আপনার ফিমেলদের থেকে মেলদেরকে হচ্ছে আপনার প্রায়োরিটাইজ বেশি করা হয়। এবং ওয়েজের ক্ষেত্রে দেখা যায় যে মানে ফিমেলদেরকে এইসব কথাবার্তা বলা হয় যে হ্যাঁ, আপনার তো হচ্ছে আবার সময় আপনি কাজ করবেন না, আপনার যখন প্রেগনেন্সির জন্য লিভ নিবেন, হ্যাঁ, তখন আপনি কাজ করবেন না, তারপরে হচ্ছে যে আপনার বাচ্চা কাচ্চা যেহেতু আছে, তো আবার তো আপনাকে কিসে যেতে হবে, হ্যাঁ, মানে বাচ্চা যদি সিক হয় তখন যে আপনাকে তো আমরা আটকাই না, হ্যাঁ, তারপরে এরকম এরকম বিভিন্ন জিনিস, মানে ফিমেল বেসড কথাবার্তা রিজন দেখিয়ে দেখা যায় যে এটা, এবং এইটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, যে জেন্ডার বেসড যে ওয়েজ গ্যাপ, হ্যাঁ, এবং তারা হচ্ছে এরকম যেরকম ওভার ওয়ার্ক কিংবা হচ্ছে যে আমরা যে ওভার টাইম করি, সেই ওভার টাইম গুলো কিন্তু আপনার মাদার বা মেয়েদেরকে কম দেওয়া হয়। এটা কারণটা হচ্ছে যে ওই যে লেবার ল অনুসারে কম দেওয়া হয়, কিন্তু সেটার উপর বেস করে আবার দেখা যায় যে আপনার যে ওয়েজটা সেটাও কমিয়ে দেওয়া হয়। তারা এই জিনিসটা বলে যে আচ্ছা ঠিক আছে, মেয়েরা তো হচ্ছে যে মানে তাদের সোশ্যাল স্ট্রাকচার অনুসারে তারা আসলে কি করতে পারবে না, আপনার ওভার লোড নিতে পারবে না জবের, হ্যাঁ, সো ওইটার উপর বেস করে তারা টাকাও কম পাবে, হ্যাঁ। এবং ইটস নট লাইক হচ্ছে অনলি বাংলাদেশে হয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা এই জিনিসটা হয়, হ্যাঁ। এবং আপনার
অনেক প্রজেক্ট আছে শুধুমাত্র এরকম হয় যে সেম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও মেয়েদের থেকে ছেলেদেরকে প্রেফার করা হয়, যে এই কারণে যে হ্যাঁ তারা ছেলেরা হচ্ছে খুব বেশি দ্রুত অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে ছেলেদের, কিন্তু মেয়েদের তো এত অ্যাভেলেবিলিটি থাকে না। সো এরকম কিছু রিজন দেখিয়ে দেখা যায় যে আপনার, জি বলেন অমিয়। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, আই ডোন্ট নো এটা কন্ট্রোভার্সিয়াল অথবা হচ্ছে আউট অফ দ্য কনটেক্সট কিনা। শিওর শিওর, বলেন বলেন, কোনো সমস্যা নেই। ম্যাম এখন হচ্ছে ম্যাক্সিমাম এমএনসি বা ব্যাংকের রিক্রুটমেন্ট গুলো দেখা যায় যে হচ্ছে অনেকগুলো তাদের হচ্ছে ফিমেল হচ্ছে স্পেশালাইজ প্রোগ্রাম থাকে, যেমন হলো জি হার প্রোগ্রাম থাকে, তারপর হচ্ছে জি যেখানে অল ফিমেল অ্যাপ্লিক্যান্টদেরকে আর কি নেওয়া হয়, জি বা তারপর জি দেখা যায় অ্যাপ্লিকেশনের হচ্ছে জব অ্যাপ্লিকেশন গুলো দেওয়া থাকে যে ফিমেল অ্যাপ্লিক্যান্টস আর এনকারেজ টু অ্যাপ্লাই। ইয়া ম্যাম জি। এটা কি হচ্ছে যে আমাদের এখানে কি হচ্ছে তাহলে কি যে এই যে জেন্ডার ইনইকুয়ালিটি এই যে সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, নাকি এটা একটা কাইন্ডা আই ওয়াশ আর কি, যে জাস্ট দেখানোর জন্য? বা এই জায়গাটাতে ম্যাম হচ্ছে মেল পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা কেমন, যে ম্যাম ওখানে অ্যাপ্লিকেন্টে লেখায় লিখিয়ে দেওয়া থাকে যে হচ্ছে অনলি ফিমেল, বা অনলি বলা থাকে না, মানে ফিমেল অ্যাপ্লিকেন্টস আর এনকারেজ টু না অ্যাপ্লাই। না, ও কয়েকটা জায়গায় অনলিও থাকে, আমি অনলিও দেখেছি। আচ্ছা ম্যাম, মানে অনলিটা চোখে পড়েনি, মানে এটাই ম্যাম। তো এই জিনিসটা ম্যাম কি তাহলে যে এটা কি আসলে মানে পজিটিভ কোনো কিছু, নাকি জাস্ট অ্যান আই ওয়াশ, অথবা হচ্ছে আবার এখানে একটা ইনইকুয়ালিটি থাকছে আর কি, মানে মেল পার্সপেক্টিভ থেকে? মোস্টলি দেখা যায় এই জায়গাগুলোতে দুইটা ঘটনা ঘটে। হ্যাঁ, আম, সে একটা একটা বিষয় হচ্ছে যে ওইখানে হয়তোবা অলরেডি হচ্ছে ফিমেল অ্যাপ্লিকেন্টস এর পরিমাণ অনেক কম, এবং ইউএন থেকে একটা গুড অ্যামাউন্ট অফ ফান্ডিং আসে অনেক জায়গায়, কিন্তু গুড অ্যামাউন্ট অফ ফান্ডিং আসে যে হচ্ছে তোমরা মেয়েদেরকে মানে এটা তোমাদের এর মধ্যে জেন্ডার বায়াসনেস যাও না থাকে বা জেন্ডার ডিসক্রিমিনেশন না থাকে এটা দেখানোর জন্য। ঠিক আছে, এখন যখনই হচ্ছে আপনি এই প্রোগ্রামটা স্টার্ট করছেন, হ্যাঁ তখনই হচ্ছে আপনার মানে আপনি বিভিন্ন ফান্ডিং এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, বা ওই যে জেন্ডার ইনক্লুসিভ, হ্যাঁ জেন্ডার অ্যান্ড ইনক্লুশন, এই টাইপের কথাবার্তা বা এই টাইপের যে আমাদের এই জায়গাতে হচ্ছে অকুপেশনাল কোনো সেগ্রিগেশন নেই, আমরা মানি না, আমরা এরকম এরকম ইটা করি। হ্যাঁ, so যেটা ঘটনাটা ঘটে যে ওখানে যে নেয় না তা না, জেন্ডার আপনার জেন্ডার বেসড অ্যাকচুয়ালি পার্টিসিপেন্টদের নেওয়া হয়, এটা ট্রু। হ্যাঁ, কিন্তু দেখা যাবে কি যে ওই একটা জায়গায় হচ্ছে ফিমেলদেরকে নেওয়া হচ্ছে, হ্যাঁ অন্যান্য সেক্টর গুলোতে তারা হচ্ছে খুবই স্ট্রিক্টলি মেলদেরকে নিচ্ছে, কিন্তু সেটা অবশ্যই বলা হয় না। হ্যাঁ, ওই ওই জায়গাগুলোকে জাস্ট হচ্ছে শো করা হয় যে ফিমেলদের জন্য আমরা রিজার্ভ করে রেখেছি। তো ইয়েস, টু সাম তাহলে তো এক্সটেন্ট ম্যাম আই এটা ওয়াশ, কিন্তু হচ্ছে যে আপনার টু সাম এক্সটেন্ট আই ওয়াশ তো আছে, কিন্তু আই হোপ যে এটাতে হয়তো বা চেঞ্জও হয় কিছুটা, বাট এখনো পর্যন্ত আসলে যদি আপনি ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে দেখেন, হ্যাঁ চেঞ্জ তো এসেছে, এটা এটা আনডাউটেডলি চেঞ্জ এসেছে। হ্যাঁ, কিন্তু যেই পরিমাণ আমাদের আহ, মানে ফিমেল ক্যান্ডিডেটসরা আছে বা তাদের যেই পরিমাণ আছে সেই পরিমাণ অ্যাকচুয়ালি চেঞ্জ আসে, মানে যে পরিমাণ যোগ্য স্টুডেন্টসরা আছে ফিমেল স্টুডেন্টস। হ্যাঁ শিহাব বল। ম্যাম এটাই বলছিলাম তাহলে যে ম্যাম এটা কাইন্ড ওই যে সিএসআর অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, যে নিজেদের মানে জাস্ট একটা বেটারমেন্টের জন্য বা ওই যে ফান্ডিং এর ওইটা অ্যাপ্লাই করার জন্য এরকম একটা হ্যাঁ, সিকিউর করে রাখা। এটা করতেই হবে। হ্যাঁ, কেননা হচ্ছে এখন আপনার মানে লেবার পলিসি অনুসারে বিভিন্ন জায়গায় আপনার এই জেন্ডার ইনক্লুসিভ কিছু প্রোগ্রাম থাকাটা দেখা যাচ্ছে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আপনি অনেক জায়গাতেই হচ্ছে পাবেন না, অ্যাক্সেস পাবেন না, মানে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আমি বলছি অনেক জায়গাতে অ্যাক্সেস পাবেন না। ইনফ্যাক্ট নতুন করে আপনার সামনে বাংলাদেশে অনেক বেড়ে যাবে সেটা। হ্যাঁ, এখন জাস্ট হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে স্টার্ট হয়েছে যে ওমেন ইন টেক, হ্যাঁ ওইটার উপর বেস করে আপনার ওই জেন্ডার ইনক্লুসিভনেস দেখানো। হ্যাঁ, তো ওইটা ফান্ডিংটা আস্তে আস্তে বাড়লে তখন দেখবেন যে বাংলাদেশেও আপনার অনলি ওই যে ওমেন ইনটেক এটার উপর বেস করে আপনার কিছু কিছু মানে ওপেন করা হবে, যে এখানে শুধুমাত্র আপনার ফিমেলদেরকেই আমরা বেশি প্রায়োরিটাইজ করবো। হ্যাঁ, কিন্তু অন দি আদার হ্যান্ড দেখা যাবে যে আপনার অন্যান্য সেক্টর গুলোতে যেখানে হচ্ছে তারা মেনশন করবে না
ফিমেলদেরকে প্রায়োরিটাইজ করবো, সেসব জায়গায় ওরা মানে মেলদেরকেই নেওয়াটা বেশি প্রায়োরিটাইজ করে। এটা হচ্ছে আপনার মানে সো দ্যাট হচ্ছে তাদের ব্যালেন্স আউট হয়। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড ফান্ডিংটাও পায়। বুঝতে পেরেছেন? থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। ওকে। হ্যাঁ, গ্লাস সিলিং এর ক্ষেত্রে এখন হচ্ছে আমি ওয়ার্কের ক্ষেত্রে একটা টার্ম আছে গ্লাস সিলিং। এই গ্লাস সিলিংটা হচ্ছে মেইনলি আপনার প্রমোশনের ক্ষেত্রে, বা যেটা দেখা যায় যে ফিমেলদের থেকে মেল যেসব এমপ্লয়িরা আছে তাদেরকে হচ্ছে আপনার করা হয়, প্রায়োরিটাইজ করা হয় প্রমোশনের ক্ষেত্রে। এবং শুধু প্রমোশন না, আপনার বিভিন্ন ডিসিশন মেকিং বা ক্যারিয়ারের যে মোবিলিটি, সেটা দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন ব্যারিয়ার্স তৈরি করা হয় বেসড অন আপনার জেন্ডার। যেরকম হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে আমি যে বললাম না মাতৃকালীন ছুটি, হ্যাঁ, এই মাতৃকালীন ছুটি যদি আপনি নেন তাহলে অনেক প্রজেক্ট থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, যে আচ্ছা ঠিক আছে সে তো মাতৃকালীন ছুটি নেবে, তাহলে হচ্ছে আমরা তাকে অমুক প্রজেক্টে দিব না, অমুক প্রজেক্টে লিড করতে দিব না। কিংবা আপনার প্রমোশনের আগে যদি আপনি মাতৃকালীন ছুটি নেন, পসিবিলিটি হচ্ছে আপনার প্রমোশনটা হবে না। ঠিক আছে? সো এইরকম যে ইস্যুস গুলো, হ্যাঁ, সেগুলোর কারণে যে আপনি ক্যারিয়ারের আপনার যে মোবিলিটি বা আপনার মোবিলিটি বাংলা ভুলে গেছি, গতি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আপনি যে পিছিয়ে পড়লেন ক্যারিয়ার ওয়াইজ। পূজা বলেন, পূজা বলেন। প্লিজ আরেকবার একটু বলবেন এটা? কোনটা বাবা? এই যে মাতৃকালীন ছুটি, আমার নেট চলে গেছিল আসলে। ও আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম গ্লাস সিলিং বলে আমাদের একটা টার্ম আছে। হ্যাঁ, এই গ্লাস সিলিংটা হচ্ছে যে মানে সিস্টেমেটিক একটা ব্যারিয়ার, হ্যাঁ, যেটা মানে এনশিওর করতে চায় যে আপনি আপনার প্রমোশন বা আপনি খুব হায়ার লেভেলে, মেয়েরা হায়ার লেভেলে কোনো একটা অর্গানাইজেশনে যেন সে হায়ার লেভেলে পৌঁছতে না পারে। হ্যাঁ, একটা ইনভিজিবল ব্যারিয়ার তৈরি করা হয়। সিলিং মানে তো ছাদ। সো একটা ইনভিজিবল গ্লাস সিলিং, যেখানে আপনি দেখতে পারবেন না ওই ছাদটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ওই ওই ছাদটা দিয়ে রাখা হয়েছে সো দ্যাট হচ্ছে আপনি মানে একদম হায়ার পজিশনে না যান। দেখেন বেশিরভাগ জায়গায় এমডি, সিইও, হ্যাঁ, এরা দেখা যাবে কি যে আপনি দেখবেন যে মেয়ে হয় না, ছেলে হয়। হ্যাঁ, বা হচ্ছে যে মানে যারা ভাইস চেয়ারম্যান হয়, হ্যাঁ, আপনি মোস্টলি দেখবেন ছেলে হচ্ছে বা মেইলরা হচ্ছে। এটার কারণটা হচ্ছে সিস্টেমেটিক কিছু ব্যারিয়ার দেয়া থাকে। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, এবং এই সিস্টেমেটিক ব্যারিয়ার গুলো মোস্টলি হচ্ছে আপনার মানে যারা মানে মেয়ে, এবং মোস্টলি হচ্ছে যদি সে মাদার হয় তাহলে এই জিনিসটা একটু বেশি দেখা যায়। হ্যাঁ, এটা ছাড়া আহ এই মানে আপনার যখন এই যে ওই যে বললাম যে আপনি যখনই হচ্ছে ইভেন তো আপনাকে হচ্ছে প্রেগন্যান্সির জন্য আপনাকে লিভ দিল, কিন্তু আপনার প্রমোশনের জন্য কিন্তু কিছু পয়েন্টার্স আছে যে এই জিনিসগুলো থাকলে আপনি প্রমোশনের যেই লাইন, হ্যাঁ, ওইখানে আপনি সামনে চলে যাবেন। হ্যাঁ, তো দেখা যায় যে মাতৃকালীন ছুটি দিলেন না, তখন কিন্তু আপনি কিছু পয়েন্ট পাবেন না। হ্যাঁ, ফিমেলরা অনেক পয়েন্টস পায় না, কেননা হচ্ছে তারা ওই মাতৃকালীনের জন্য একটা লিভ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে সিস্টেমের মধ্যে ইনভিজিবল অবস্থায় দেখবো। এই ব্যারিয়ার গুলো দেখা যায় ইনভিজিবল অবস্থায় থাকে। এগুলো হচ্ছে সব 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 দেশে সবখানেই আছে, কিন্তু আমরা বলবো না যে আছে। হ্যাঁ, তাসনিম। মিস কর্পোরেট মানে জবসে তো আবার মেয়েদেরকে বেশি প্রমোশন দেওয়া ম্যাম, তাহলে ওটা হচ্ছে গিয়ে তাহলে কি পরে কি ওদেরকে প্রমোশন দেওয়া হয় না? ফার্স্টে দেয়, পরে হচ্ছে কি স্টপ করে দেয়, এরকম কিছু? আপনার একটা নির্দিষ্ট আপার পজিশনে দেবে না, পর্যন্ত দেবে না, মানে আপনি এমডি পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, আপনাকে হচ্ছে ইনিশিয়ালি কিছু প্রমোট করা হবে, দেন দে উইল স্টপ। হ্যাঁ, কেননা হচ্ছে যদি হচ্ছে কাউকে প্রমোট না করে তখন আবার হচ্ছে ওই লেবার ল এর ঝামেলা পড়বে তারা। বুঝতে পেরেছি মিস। হ্যাঁ, মানে হচ্ছে এখানে আপনি গ্লাস সিলিং জিনিসটার মানেই হচ্ছে যে একটা সিস্টেমেটিক ব্যারিয়ার, যেখানে খুব সিনিয়র লেভেল পজিশনে একটা কোনো একটা অর্গানাইজেশনে
জেন্ডারের উপর ভিত্তি করে ডিসিশন মেক করা হয়, তাদেরকে যেতে দেওয়া হয় না। মানে কোন একটা নির্দিষ্ট জেন্ডার, তার মানে মোস্টলি হচ্ছে ফিমেলরাই এই ইটা ফেস করে, ব্যারিয়ারটা ফেস করে, এবং সিস্টেমের মধ্যেই এই ব্যারিয়ারটা থাকে। হ্যাঁ, যে আপনি হায়ার লেভেল পজিশনে যেতে পারবেন না। ওকে, যারা মেয়ে আছে তাদেরকে আমি আসলে করে দিচ্ছি, ডিপ্রেস করে দিচ্ছি। যাই হোক, বাট এটা হয়, এটা ট্রু। হ্যাঁ, আমি মানে আমি হচ্ছে আমার ফ্রেন্ডসদের মধ্যেই অনেককে দেখছি যে আপনার কর্পোরেট জায়গায় তারা বিভিন্ন ওয়েতে এই মানে লেবার ফোর্সের উপর ভিত্তি করে আপনার ওয়েজ গ্যাপ, তারপরে হচ্ছে আপনার মানে ইনিশিয়ালি হচ্ছে ধুপধাপ করে প্রমোশন হয়, তারপরে একদম থেমে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ওই যে বললাম যে আপনার উপর ভিত্তি করে, আপনি যে মেয়ে তাহলে হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা বিষয়ের উপর ভিত্তি করে, যে আপনি একটা বাচ্চা তাহলে তো আপনি বাসায় একটা মানে বাচ্চার সিক হলেই তো আপনি দৌড় দেবেন। হ্যাঁ, সো তাহলে হচ্ছে যে সে অনুসারে আপনাকে তো হচ্ছে আমরা অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে আমরা ডিসিশন মেক করেছি যে আপনি এর থেকে তো এই পজিশনে এর থেকে বেশি তো অ্যাভেলেবল থাকতে পারবেন না, যেটা হচ্ছে হয়তো আপনার কোনো মেইল কম্পিটিটর পারবে। হ্যাঁ, এটা ছাড়াও দেখা যায় যে যে ওয়ার্ক প্লেস মানে অকুপেশনাল একটা সেগ্রেগেশন তো আমরা দেখতেই পেয়েছি। হ্যাঁ, তার উপরে হচ্ছে এই যে ম্যারিড এবং আনম্যারিড মেয়ে, এবং যারা ম্যারিড তাদের মধ্যে আবার মাদার অ্যান্ড নন মাদার মেয়েদের মধ্যেও এক ধরনের দেখা যায় ইনইকুয়ালিটিস চলছে। হ্যাঁ, সেই সাথে আরো একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট। হ্যাঁ, প্রচুর জায়গায় আমরা হচ্ছে মানে মানে প্রচুর কি বলবো কেসেস আছে যে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট গুলো অনেক ক্ষেত্রেই আপনার হয় না, অ্যাকনলেজ হয় না। কেননা হচ্ছে যে এখানে এই ঘটনাটা অনেক বেশি ঘটে যে আপনার এমন অনেক অফেন্সিভ বিহেভিয়ার অনেকে করে, কিন্তু হচ্ছে অনেক ফিমেলরাই আছে যে তারা আসলে এগুলো নিয়ে কথা বলতে চায় না, বিকজ মানে দেখা যায় যে মানে তাদেরকে এটার জন্য চাকরি হারাতে পারে, মানে ভিকটিম তারাই, চাকরিও হারাবে তারাই। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্পোরেট জায়গা বলেন বা বিভিন্ন ওয়ার্ক প্লেসে আপনার মানে তারা একসেপ্ট করতে চায় না যে তাদের যে প্লেসটা সেটা সেফ প্লেস না। হ্যাঁ, সো দেখা যায় যে হচ্ছে যে হ্যারাসার তাকে হচ্ছে জব থেকে বের করে দেয়, তারপরে বেশ কয়েক মাস পরে সবকিছু যখন নর্মাল হয়ে যায় তখন আস্তে করে যে ভিকটিম তাকেও হচ্ছে ফায়ার করে দেয়। হ্যাঁ, এবং এরকম ঘটনার পরিমাণ অনেক, আনফর্চুনেট। সো এবং এই যে এই ঘটনাটা যে আমি বললাম, এবং বলা হয় যে প্রচুর মানে ভিকটিম আছে যারা হচ্ছে, দেখেন আপনাকে যদি সামহাউ আনকমফোর্টেবল ফিল করায় কেউ, কোনো আপনার কলিগ, হ্যাঁ, সেটাও কিন্তু হচ্ছে একটা ডিসকমফোর্ট বা সামহাউ যে আপনার যে পার্সোনাল স্পেস, হ্যাঁ, যে আপনার যে পার্সোনাল একটা ফিজিক্যাল স্পেস, সেখানেও যদি হচ্ছে সে ইন্টারফেয়ার করে, সেটাও কিন্তু একটা হ্যারাসমেন্ট। হ্যাঁ, এবং এটা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ইটস নট লাইক হচ্ছে যে আপনাকে মলেস্ট করা হলেই হচ্ছে এটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে, বা রেপ হলেই হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, আমরা অনেকেই এটা বুঝি না। হ্যাঁ, সো এই এই হ্যারাসমেন্ট গুলো বা আপনার মানে এই যে বিভিন্ন ধরনের মানে শেম করা, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অফেন্সিভ জোকস, যেটা হয়তো বা আপনি বুঝতে পারছেন যে নট ইন আ গুড ওয়ে, বা আপনি আনকমফোর্টেবল ফিল করছেন এরকম বিভিন্ন ওয়ার্ডে, কথায়, জোকসে। হ্যাঁ, তো ওই ওরকম এনভায়রনমেন্টে কিন্তু অনেকেই দেখা যায় চুপ থাকে। হ্যাঁ, অনেক ফিমেল ওয়ার্কারদের ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে যে তারা চুপ থাকে এটা ভেবে যে আচ্ছা ঠিক আছে, ওকে, মানে লেটস নট টক অ্যাবাউট দিস, এটাকে একটা বিগ ডিল না করি, পরে তো মানে সাফার তো হয়তো বা আমাকেই করতে হবে। হ্যাঁ, এবং মানুষজন তো আমাকে নিয়ে কথা হয়তো বলবে, এবং মেজরিটি মানে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের আপনার ওয়ার্কিং ওমেনই আসলে হচ্ছে আনফর্চুনেটলি এই যে লিগাল যে ডেফিনেশন আছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের, তারা এটা আসলে বুঝেও না।
হ্যাঁ, এবং আমরাই এনশিওর করি যেন তারা না বুঝে এসব নিয়ে। এসব বেশি বেশি কথা বুঝলেই সমস্যা। হ্যাঁ, তাহলেই কথা বলা শুরু। সো সো দেখেন, আম এই যে এই কথাগুলো বললাম, এই সবকিছুই আমরা ওয়ার্ক প্লেসের মধ্যেই দেখতে পাই। মানে আমি এটা বুঝাতে চাইছি যে এত কষ্ট করে বিভিন্ন ব্যারিয়ার্স পার করে এডুকেটেড হলো, দেন হচ্ছে ওয়ার্ক প্লেসে গেল এই জেন্ডার মানে ফিমেলরা, তারপরও না এই ইনইকুয়ালিটি আসলে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এবং আমরা কন্টিনিউয়াসলি দেখছি যে প্রমোশনের ক্ষেত্রে সে যদি বিবাহিত হয় তাহলে কি হচ্ছে, সে যদি মা হয় তাহলে এক ধরনের ইনইকুয়ালিটিস এর মধ্যে পড়ছে, সেক্সুয়ালি হ্যারাস হলে তাকে নিয়ে তাকে হয়তো বা মানে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের সে শিকার হচ্ছে, কিন্তু তাকে চুপ থাকতে হচ্ছে। হ্যাঁ, যে দাদা হলে হচ্ছে হয়তো বা সে টার্গেটেড হয়ে যাবে, লেবেলাইজড হয়ে যাবে। এই যে সোশ্যাল সেটিংস এর মধ্যে আমরা আছি, সেটা আমরা বলছি যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা মোটেও হচ্ছে আপনার ফিমেল ফ্রেন্ডলি না। হ্যাঁ, মোস্টলি হচ্ছে এটা আপনার আম, মানে ইনইকুয়ালিটিজ এর মধ্যেই তারা পড়ছে, এবং এত কষ্ট করে যখন জব মানে সে মানে কাজ বাজ করছে, তার ক্যারিয়ারটা গুছাচ্ছে, সেখানেও দেখা যায় যে যে ইফোর্টটা দিচ্ছে সে একটা মেইলের সমান পাচ্ছে না, ওয়েজটা পাচ্ছে না। হ্যাঁ, অপরচুনিটিটা কমই, সাথে ওয়েজটাও কম। সো মোটামুটি হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি অ্যাট ওয়ার্কে আপনি হচ্ছেন যে জেন্ডার মানে মাদার নন মাদার, হ্যাঁ, ম্যারিড ম্যারিড আনম্যারিড এর মধ্যে যে ইনইকুয়ালিটি সেটা নিয়ে আপনি কথা বলবেন। আপনি গ্লাস সিলিং, তার মানে হচ্ছে যে আপনি আপার লেভেলে যদি আপনি যেতে চান, বা সিনিয়র লেভেল বেস যে ওয়ার্ক পজিশন গুলো সেখানে যেতে চাইলে আপনি যে গ্লাস সিলিং বা ইনভিজিবল ব্যারিয়ার, সিস্টেমেটিক ব্যারিয়ারের মধ্যে যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলবেন। আপনার অকুপেশনাল সেগ্রেগেশন নিয়ে কথা বলবেন, যে কি বিভিন্ন জায়গা মেল ডমিনেটিং প্লেস এবং ফিমেল ডমিনেটিং প্লেস আছে, সেখানে মেল ডমিনেটিং প্লেসে মোস্টলি দেখা যায় এমন কোনো পলিসি হয় না যেগুলো খুব ফিমেল ফ্রেন্ডলি। এবং সাথে হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট। হ্যাঁ, সেই হ্যারাসমেন্টের বা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট গুলোতে অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ইদার ফিমেলরা জানেই না যে এটা কি, এটার মানে কি। হ্যাঁ, মানে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা কি, এবং শুধু ফিমেলরা না আসলে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আসলে যারা ওই বিচার করতে বসে তারাও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলে বুঝে না। হ্যাঁ, যে আপনার যদি হচ্ছে আপনাকে যদি আহ নিয়ে অনেক অনেক সময় সেক্সুয়াল অনেক জোক করে, হ্যাঁ, সেগুলোতেও যদি আপনি আনকমফোর্টেবল ফিল করেন, তাহলেও এটা একটা হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে। হ্যাঁ, যদি আফটার আপনি বললেন যে আই এম ফিলিং আনকমফোর্টেবল অ্যান্ড দেন হচ্ছে দে ডোন্ট কেয়ার, হ্যাঁ, দেনও এটা এটা আপনাকে কন্টিনিউয়াস যে এই যে একটা অকওয়ার্ডনেস, একটা ডিসকমফোর্ট আপনি ফিল করছেন, দ্যাটস দ্য হ্যারাসমেন্ট। সো সো মোরালেস আমরা ওয়ার্ক প্লেসে এই বেসিক্যালি এই প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলি, ওয়ার্ক প্লেস ইনইকুয়ালিটিস নিয়ে। এটা ছাড়া আরো আদার্স কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যে মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হয় না, অথবা হচ্ছে দেখা যায় যে কালচার টু কালচার ভ্যারি করে। হ্যাঁ, কিন্তু গ্লোবালি আমরা যে ইস্যুস গুলো দেখি তার মধ্যে এই পে গ্যাপ, গ্লাস সিলিং, আপনার অকুপেশনাল সেগ্রেগেশন, আর হচ্ছে নাম কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটাই এটাই হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের আমরা দেখতে পাই। আচ্ছা, আপনাদের এখান থেকে এটা থেকে নর্মালি শর্ট কোশ্চেন আসে, ব্রড কোশ্চেন আসলে ওভাবে করে আসে না, কমই আসে। আচ্ছা, এটা ছাড়া দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজ বা বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো সেইখানে বা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল লেবার বেসড যে জায়গাগুলো, সেখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু গার্মেন্টস সেক্টরের মেয়েদের মধ্যে হাইয়েস্ট অ্যাবর্শন রেট আছে। ঠিক আছে, এটা আমি যখন ফার্স্ট শুনেছিলাম আমি অনেক শক খেয়েছিলাম। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি। পরে যখন হচ্ছে আমি দেখলাম যে, এবং এটা নিয়ে আপনারা অনেক গুগল স্কলার বা যে স্টোরে আপনি অনেক পাবেন, কি বলে রিসার্চ ম্যাটেরিয়ালস পাবেন যে এত পরিমাণ হয়। এটার কারণটা হচ্ছে যে দেখেন
কর্পোরেট জায়গায় ভালো জায়গাগুলোতে আপনার হচ্ছে আছে, প্রেগনেন্সির জন্য আপনার লিভ আছে। কিন্তু আমাদের দেশের যে গার্মেন্টস সেক্টর, এখানে কিন্তু ওরা মোস্টলি হচ্ছে আপনার করে না, তাদের কিন্তু কোনো, এটা কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক না, ওরা কন্ট্রাক্ট বেসিসে ওয়ার্ক করে, মানে হচ্ছে 6 মাসের কন্ট্রাক্ট, 3 মাসের কন্ট্রাক্ট, 1 বছরের কন্ট্রাক্ট, এরকম কন্ট্রাক্ট বেসিসে তারা কাজ করে। তো যখনই কন্ট্রাক্ট বেসিসে কাজ করে, এখানে হচ্ছে প্রেগনেন্সি লিভের কোনো বিষয় নেই। ওটা যেটা করে সেটা হচ্ছে যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে হচ্ছে আপনাকে ফায়ার করে দেবে। ওকে, সো এই জন্য হচ্ছে যে যেহেতু মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের ফ্যামিলি তাদের এই ইনকামের উপর নির্ভর করে, তখন দেখা যায় যে আনফরচুনেটলি তারা অ্যাফোর্ড করতে পারে না প্রেগনেন্সি, তো তারা হচ্ছে আপনার অ্যাবর্শন করে। এই জন্য অ্যাবর্শন রেট অনেক হাই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের। যে গার্মেন্টস লেবাররা আছে, ফিমেল লেবাররা, আমাদের দেশে 82% গার্মেন্টস লেবার হচ্ছে ফিমেল, এবং তাদের মধ্যে হাইয়েস্ট লেভেলে অ্যাবর্শন হয়, অ্যাবর্শন রেট সবচেয়ে হাই। হ্যাঁ, এবং এটা ছাড়াও বিভিন্ন ভাবে হচ্ছে এক্সপ্লয়েটেড হয় তারা। হ্যাঁ, যেরকম দেখেন যে এখানে রানা প্লাজার কথা বলা হচ্ছে এই কারণে, কেন হচ্ছে রানা প্লাজা যখন কলাপস হয়েছিল, হ্যাঁ, তারপরে কিন্তু প্রচুর ফিমেল মারা তো গিয়েছে, এবং কেউ কেউ হচ্ছে আপনার আহ মানে ইনজুর্ড এমন ভাবে হয়েছে যে তারা কখনোই কাজ করতে পারবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ফিমেল ইরা আপনার ফিমেল ওয়ার্কাররা কম্পেনসেশন পায়নি। বেশ অনেক অনেক ফিমেল ওয়ার্কার এখনো পর্যন্ত হচ্ছে কম্পেনসেশন পায়নি। হ্যাঁ, অথচ তারা কিন্তু এই জব করতে গিয়েই হচ্ছে এটা খেলো, মানে তাদের লাইফটা এলোমেলো হয়ে গেল। ওকে, বা হচ্ছে যারা মারা গিয়েছিল ফিমেল, তাদের যে ফ্যামিলি, তাদের মধ্যে অনেকে হচ্ছে আপনার কম্পেনসেশন পায়নি। কারণ হচ্ছে সিস্টেমেটিক্যালি দেখা গিয়েছে যে তাদের যে জেন্ডার বেসড যে ওয়েজটা ছিল, সেই ওয়েজের উপর ভিত্তি করে বিভিন্ন সিস্টেমেটিক কাট ডাউন হচ্ছে, এবং তারপরে হ্যাঁ মোস্টলি ওদের জন্য কেউ কথাও বলেনি, এবং খুব কম পরিমাণ ফিমেল ওয়ার্কার আসলে আপনার কম্পেনসেশন পাওয়া বা হচ্ছে যে সে টাকাটা পাওয়া, মানে যে ভাতাটা পাওয়া, তারা খুব কম পরিমাণ পেয়েছে। হ্যাঁ, এবং যেহেতু হচ্ছে আমাদের দেশের একটা লার্জ আনএডুকেটেড ওমেন, যারা মানে আপনার রুরাল এরিয়াস গুলো থেকে আপনার ইসে আসে, এই কি বলবো, ইন্ডাস্ট্রি বেসড জব টবে আসে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসে, আপনি দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে উঠেইছে কিন্তু এই ফিমেল লেবারদের উপর ভিত্তি করে। যে মানে এই যে থেকে ওদের মেইন টার্গেটই কিন্তু হচ্ছে গ্রাম থেকে শহরে হচ্ছে মেয়েদেরকে নিয়ে এসে তারপরে হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার করবে। হ্যাঁ, এবং তারা যেহেতু হচ্ছে মোস্টলি আনএডুকেটেড ছিল, কিন্তু ওদের পয়েন্টটা ছিল ইয়াং, তো অনেক কাজ করতে পারে। হ্যাঁ, তো এদেরকে কিন্তু আসলে লেবার হিসেবে তাদেরকে কিন্তু আসলে এক্সপ্লয়েট করা হচ্ছে। তারা যে প্রফিটটা মেক করছে তার, এবং তাদেরকে যে টাকাটা দেওয়া হচ্ছে, মানে কি বলবো, মানে চিপ লেবারদের মধ্যে যেই চিপেস্ট যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে বাংলাদেশে এই রুরাল এরিয়াজ এর এই মেয়েগুলো, গার্মেন্টস সেক্টরের মেয়েগুলো, যাদেরকে কন্টিনিউয়াসলি এক্সপ্লয়েট করেই অ্যাকচুয়ালি আমাদের এই গার্মেন্টস এত ফুলে ফেপে উঠেছে। সো মানে পয়েন্টটা হচ্ছে যে আপনি মানে এই লোয়ার, মানে স্ট্যাটিফিকেশন ওয়াইজ লোয়ার লেভেল বা লোয়ার ক্লাস, মিডল ক্লাস কিংবা আপার ক্লাস, যেইখানেই আপনি যান না কেন, আমরা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সপ্লয়টেশন বা এই যে ইনইকুয়ালিটিস গুলো, জেন্ডার ইনইকুয়ালিটিস আমরা দেখতে পাই ওয়ার্ক প্লেসে। ওকে, এরপরে আসেন, এইটা আমি আসলে পড়াবো না, কারণ এটা আমি পড়িয়ে ফেলেছি আপনাদের। আমরা হচ্ছে যে ফ্যামিলিতে জেন্ডার, মানে আমরা ফেমিনিস্ট অ্যাপ্রোচ নিয়ে যে পড়েছিলাম, এটাই আবার এখানে এসছে। সেটা হচ্ছে যে মেল এবং ফিমেলদের মধ্যে দেখা যাচ্ছে 79% মানে গ্লোবালি, হ্যাঁ 79% ওমেনরা হচ্ছে যে আপনার হাউস হোল্ড ওয়ার্ক করে প্রতিদিনই অ্যাটলিস্ট 1 or more than 1 hour, এর থেকে বেশি তাকে হচ্ছে হাউস হোল্ড কাজের মধ্যে এঙ্গেজ হতে হয়। কিন্তু অনলি 34% ম্যান হচ্ছে হাউস হোল্ড কাজে হয়, এঙ্গেজ হয়। দেখেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আনপেইড লেবারের একটা
চার্টের মতো আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আমি আবার হচ্ছে ওটা শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এখানে যে যেই পরিমাণ আনপেড ওয়ার্ক ফিমেলরা করছে, হ্যাঁ, তাতে কিন্তু তাদেরকে নর্মালি হচ্ছে তারা প্রাইমারি কেয়ার গিভার, দ্যাটস ট্রু। কিন্তু হচ্ছে যে যখনই তারা হচ্ছে এক মানে মানে হাউস হোল্ড ওয়ার্কে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম বা ইফোর্ট দিচ্ছে, হ্যাঁ, তখন যখন হচ্ছে এবং তাদেরকে যেহেতু একাই এই জিনিসগুলোকে ট্যাকল দিতে হয়, মানে তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন তারা ওয়ার্ক প্লেসে কোনো না কোনো ভাবে এটা একটা ইম্প্যাক্ট পড়ে, হ্যাঁ, বা তাদের ক্যারিয়ার বলেন বা তাদের যে নিজের লাইফের যে প্ল্যানস গুলো সেগুলো কিন্তু দেখা যায় যে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। এবং মোস্টলি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে হয় যেটা, সেটা হচ্ছে মেয়েরা বলা হয় যে যদি আপনার ক্যারিয়ারে আপনি যদি জব করেন তাহলে একই সাথে আপনি মেয়েরা তিনটা ফুল টাইম জব করছে। একটা হচ্ছে তাদের নিজের ক্যারিয়ার ভিত্তিক যে কাজটা করছে সেই একটা ফুল টাইম জব, সাথে হচ্ছে আপনার হাউস হোল্ড ওয়ার্কের একটা ফুল টাইম জব, এবং অ্যাজ আ মাদার একটা ফুল টাইম জব। ওকে, সো যখন হচ্ছে আপনি তিনটার যে রেসপন্সিবিলিটি নিয়ে সামনে এগোবেন, বলা হয় যে মোস্টলি আপনার পসিবিলিটি হচ্ছে আপনি অবশ্যই ছেলেদের থেকে ইন জেনারেল পিছিয়ে যাবেন, এবং যেই পরিমাণ ইফোর্ট আপনি অনলি একটা রোলে দিতে পারবেন সেই পরিমাণ ইফোর্ট যখন আপনি তিনটা রোল একই সাথে সাইমultaneously চালাতে থাকবেন, আপনি আসলে সেম অ্যামাউন্ট ইফোর্ট দিতে পারবেন, এটা পসিবল। সো ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে যে এই যে আগে যে আনপেইড লেবার, কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস নিয়ে বা ডিভিশন অফ লেবার নিয়ে পড়িয়েছিলাম, এটাই অ্যাকচুয়ালি এখানে এটা নিয়েই হচ্ছে আপনাদের বইও এই একই জিনিস নিয়ে কথা বলছে। আচ্ছা, এরপরে আসেন জেন্ডার ইন পলিটিক্স। হ্যাঁ, আমরা নর্মালি দেখতে পাই যে মেয়েদের মধ্যে ইন জেনারেল পলিটিক্সে করার পরিমাণ কম, পলিটিক্সে যে পার্টিসিপেট করার পরিমাণ কম। তো এখন আপনি ওই যে অমিয় একটু আগে যে একটা কথা বললেন, হ্যাঁ, যে সেটা নিয়ে আমরা আবার কথা বলতে পারি যে ওয়ার্ক প্লেসের মতো পলিটিক্সেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে ফিমেলদের জন্য সংরক্ষিত আসন, রিজার্ভড থাকে, সিট থাকে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে যে আপনি যখন রিজার্ভ সিট দেখবেন, মোস্টলি দেখবেন কি কারো কোনো অলরেডি অ্যাক্টিভ কোনো মেইলের, হ্যাঁ, পলিটিক্যালি অ্যাক্টিভ কোনো মেইলের হয় বউ সেই সিটে বসেছে, না হয় বোন বসেছে, হ্যাঁ, না হয় তার মেয়ে বসেছে, হ্যাঁ। এবং যেটা হচ্ছে এখানে কেন এটা আমি মেনশন করলাম, হ্যাঁ, একটা মধ্যে পড়েছিলাম, একটা রিসার্চ পেপারের মধ্যে এভাবে করে লেখা ছিল যে আসলে ওই ডিসিশন গুলো খুব বেশি ম্যানিপুলেটেড হয়, হ্যাঁ। মোস্টলি দেখা যায় ইদার যদি হচ্ছে স্ট্রং অপিনিয়ন ওয়ালা কোনো মেয়ে বসে তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে, অথবা আর যদি হচ্ছে যেই সব মেয়েগুলো এই সিট গুলোতে বসে মোস্টলি হচ্ছে তারা অন্য কোনো মেইলের পাপেট হয়, হ্যাঁ। সো মানে এটা মানে একটা পেপারে আমি মানে রিসার্চ পেপারে আমি এটা পড়েছিলাম, হ্যাঁ। ওটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা, হ্যাঁ, হ্যাঁ, এরকম কয়েকটা এশিয়ান, দক্ষিণ এশিয়ার কান্ট্রি গুলো নিয়ে কথা বলেছিল। তো দেখেন খুব নর্মালি হচ্ছে আপনি এখানে কাউকেই দেখবেন না, যে কাউকেই না, হয়তো কয়েকজন থাকতে পারে, বাট খুবই সিগনিফিকেন্টলি লেস অ্যামাউন্ট অফ ফিমেলরা কিন্তু হচ্ছে পলিটিক্যালি ইনভলভ হতে চায় কোনো কিছুতে, হ্যাঁ। এবং হচ্ছে আমাদের সোশিও কালচারাল যে সেটিংস সেটাতেও কিন্তু আপনার সেম ঘটনাটাই হচ্ছে, হ্যাঁ, যে হচ্ছে পলিটিক্যালি তারা ইনভলভ হবে না। এবং দেখেন বর্তমানে আমাদের যে সিচুয়েশন গুলা হচ্ছে সেখানে কিন্তু অলরেডি এটা নিয়ে কথা শুরু হয়ে গিয়েছে, যে বিভিন্ন যে পলিটিক্যালি যেসব মেয়েরা ইনভলভ হয়েছে তারা অনেকে বলছে যে আমাদের কথা শুনছে না, বা তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ইত্যাদি যদি বিভিন্ন টাইপের প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সো পলিটিক্স এর ক্ষেত্রে এখন আমাদের কথাটা হচ্ছে একটু চিন্তা করেন যে আমরা যে বলছি যে চেঞ্জ আসা দরকার, হ্যাঁ, বিভিন্ন যেই পলিসি গুলো ওটা ফিমেল ফ্রেন্ডলি হওয়া দরকার। এখন দেখেন যেই পলিসি গুলো তৈরি করে
সে হচ্ছে আপনার মোস্টলি হচ্ছে মেইলরা কিন্তু কখনো ফিমেলদের যে ইস্যুস গুলো ওগুলো বুঝে মানে কোনো একটা পলিসি প্রপারলি তৈরি করতে পারবে না। যদি পলিসি ফিমেল ফ্রেন্ডলি হতে হয় তাহলে হচ্ছে সেখানে ফিমেলদের থাকা লাগবে যে ফিমেলরা এই পলিসিগুলো তৈরি করছে। হ্যাঁ, এমন জায়গা মানে পলিটিক্সে ফিমেলদেরকে তখন বেশি দরকার হবে যদি আপনি ফিমেল ফ্রেন্ডলি পলিসি তৈরি করতে চান। কিন্তু যখন হচ্ছে আপনার পলিটিক্সে ফিমেলদের পার্টিসিপেশনই কম, তো তখন হচ্ছে আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার ইটা ফিমেল ফ্রেন্ডলি হবে। আপনার পলিসি গুলো বা আমরা যে এই যে আমরা সিস্টেমের কথা বললাম, যে গ্লাস সিলিং এ আমি বলছি হচ্ছে যে ইনভিজিবল একটা সিস্টেমেটিক ব্যারিয়ার থাকছে, এই জিনিসগুলো আপনি মানে সিস্টেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না যদি আপনি পলিসি চেঞ্জ না করেন। হ্যাঁ, আর পলিসি যদি ফিমেল ফ্রেন্ডলি যতদিন হবে না ততদিন এই ইনইকুয়ালিটিস গুলো থাকবে। দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, আপনাদের এই টপিকে হচ্ছে মানে ইম্পর্টেন্টই হচ্ছে মেইনলি ই কি বলে জেন্ডার ইনইকুয়ালিটি অ্যাট ওয়ার্ক আর হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, এই দুইটা থেকে কোশ্চেন বেশি আসে এবং ডাইরেক্ট হচ্ছে আপনার বলতে কি বুঝে, গ্লাস সিলিং বলতে কি বুঝেন, এই কোশ্চেনটা বেশ কয়েকবার এসছে। সো এটাও ইম্পর্টেন্ট। সো একটু রেখেন, বাট নর্মালি শর্ট কোশ্চেন আসে। একবার হচ্ছে ব্রড কোশ্চেন এসেছিল, ব্রড কোশ্চেনটা আপনার ফ্যামিলি আর উপরে বেস করে এসেছিল, ফ্যামিলি অ্যান্ড ওয়ার্কের উপর বেস করে এসেছিল। একটা বাংলাদেশের দিয়ে দিয়েছিল, স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছিল, সেখানটার উপর বেস করে যে আনপেইড লেবারের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, তারপরে হচ্ছে আপনার মানে ওয়ার্ক প্লেসে কি কি ইনইকুয়ালিটির শিকার হয়, এরকমের উপর ভিত্তি করে আপনাকে এক্সপ্লেইন করতে বলা হবে। কিন্তু এখানে কোনো থিওরি নেই, হ্যাঁ, জাস্ট হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন আসে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ওকে ম্যাম, ওই কথাটা একটু আবার রিপিট করবেন, এই কোশ্চেনের ক্ষেত্রটা আমি বুঝি নাই। ও হ্যাঁ, শিওর। কোশ্চেনটা আমি বলছি যে এখানে মেইনলি হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে ইনইকুয়ালিটিস আর আপনার ফ্যামিলি ইনইকুয়ালিটিস একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পলিটিক্স আর এডুকেশনের থেকে। হ্যাঁ, এডুকেশন থেকেও মাঝে মাঝে আসে, বাট মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি আসলে আমি দেখেছি এই পর্যন্ত আপনার ফ্যামিলি ইনইকুয়ালিটিস ইন ফ্যামিলি আর হচ্ছে ইনইকুয়ালিটিস ইন ওয়ার্ক, এই দুটো, এটা হচ্ছে বেশি আসলে দেখেছি। ওকে, আর নর্মালি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ওপেন এন্ডেড কোশ্চেন হবে। ওপেন এন্ডেড কোশ্চেন মানে এখানে কোনো থিওরি নেই। তো আপনি মানে আপনার যে জিরো খাওয়ার মতো কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে বলবে বিভিন্ন ইনইকুয়ালিটিস নিয়ে, যে ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওয়েজ গ্যাপ, এগুলো নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে। আপনি জাস্ট ওটাই এক্সপ্লেইন অ্যানালাইজ করবেন আপনার নিজস্ব অপিনিয়ন, এরকম টাইপের কোশ্চেন। বড় কোশ্চেন একবার আমি আসতে দেখি, ওইটা হচ্ছে ওয়ার্ক প্লেস নিয়ে, আর ওয়ার্ক প্লেস ইনইকুয়ালিটি আর হচ্ছে আপনার ইনইকুয়ালিটি, ফ্যামিলির মধ্যে ইনইকুয়ালিটি, এই দুটার উপরে বেস করে আপনার একটা বড় কোশ্চেন। আচ্ছা, ওকে, এখন আরেকটা সূচকা টপিক শেষ করে দেবো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটাও হচ্ছে আপনার শর্ট কোশ্চেনের জন্য। হ্যাঁ, জেন্ডারটা শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জেন্ডার মাঝে মাঝে ব্রড কোশ্চেন চলে আসে। আচ্ছা, আপনি আপনার গাইড দেখতে পাচ্ছেন, একদম বললেই হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এনভায়রনমেন্ট এই টপিকটা শুরু করি। এটা হচ্ছে আপনার মেইনলি চ্যাপ্টার 19 বিজ্ঞানের বইয়ে আপনি দেখবেন যে ওখানে আরবানাইজেশন এন্ড এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, আরবানাইজেশন বলার জন্য শুধু এনভায়রনমেন্টের চ্যাপ্টার করবে। নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনার বিজ্ঞানে এই টপিকটা বলবো। আর যদি
আচ্ছা কোশ্চেন হচ্ছে তুমি আমরা বলি যে এনভায়রনমেন্টের যে টপিকটা কেন আমরা সোশিওলজিতে বা এটা কেন একটা সোশিওলজিক্যাল ইস্যু হবে। এটার মেইন কারণ বলতে দেখেন এনভায়রনমেন্ট যে পলিউটেড হচ্ছে বা এনভায়রনমেন্টের যে ইস্যুগুলো হচ্ছে আমরা মানে সোশিওলজিরা মনে করি যে এটা হচ্ছে একটা সোশ্যাল ইস্যু। কেন কারণ হচ্ছে এই এনভায়রনমেন্ট তো নষ্টই হয়েছে আমাদের অতিরিক্ত কনজাম্পশনের জন্য। হ্যাঁ যে দেখেন ক্যাপিটালিস্টরা যখন হচ্ছে অতিরিক্ত আপনার করছে মানে তাদের প্রফিট ম্যাক্সিমাইজের জন্য বেশি জিনিসপত্র তৈরি করছে। হ্যাঁ তখন কিন্তু বিভিন্ন ধরনের ওয়েস্ট তৈরি করছে। ফাস্ট ফ্যাশন আপনারা কি কেউ জানেন ফাস্ট ফ্যাশন মানে বাই সেটা কি ফাস্ট ফ্যাশন বা এটা বলতে কোন জিনিসটা বললে আপনার মাথায় কোন জিনিসটা আসে? Changing the trends of fashion very frequently, like jumping into one after another and another and another. No, fast fashion. Modernizing. Yeah. Sustainability. আপনারা যারা এইগুলোর কথা শুনেন Yes. এটা পুরো ফাস্ট ফ্যাশন মানে হচ্ছে এরা কোয়ালিটি ড্রেস থেকে কোয়ান্টিটি নিয়ে চিন্তা করে। হ্যাঁ আরে আমরা যদি এসে যান আমাদের ঢাকা কলেজের উল্টাপাশে হ্যাঁ একটা মার্কেটের নাম কি গ্লোব মার্কেট বলে, তারপরে আরো কি জায়গা আছে যেখানে হচ্ছে আপনার আমাদের গার্মেন্টসের জামা কাপড় অনেক কম টাকায় পাওয়া। হ্যাঁ এক্সপোর্ট বলে না, এক্সপোর্ট কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তারপরে আরো একটা জায়গা আছে আপনারা কেউ মানে কখনো জানেন বা জানেন না কেউই জানেন না? ম্যাম ওই যে দোজা মার্কেট আছে ম্যাম, দোজা মার্কেট হ্যাঁ ইয়েস গাউসিয়া। হ্যাঁ গাউসিয়ার এখন করতে হয় গ্লোব মার্কেট হ্যাঁ এখানে গিয়ে কিন্তু মানে এখানে ইনফ্যাক্ট আমি অনেক জায়গা মানে অনেক অনলাইনের দেখেছি যে ওরা ওখান থেকেই হচ্ছে কিনে আনে মানে বিভিন্ন আর মানে প্রোডাক্ট কিনে আনে দেন হচ্ছে আপনার অনলাইনে বিক্রি করে। হ্যাঁ প্রচুর কিন্তু কি আছে এবং খুবই কম দামে অনেক ভালো জিনিস পাবে। হ্যাঁ এখন ফাস্ট ফ্যাশনটা হচ্ছে যে আপনার যত বেশি কনজাম্পশন বাড়বে মানে আপনি যত বেশি জিনিসপত্র কিনবেন হ্যাঁ ওদের জন্য তত লাভ। মানে হচ্ছে ওরা কোয়ালিটি প্রোডাক্ট দেবে না আপনাকে, ওরা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কাজ করে। মানে হচ্ছে আপনাকে কিছুদিন পর নতুন নতুন জিনিস আপনাকে অফার করবে। দেখবেন যে সবসময় হচ্ছে ফলে তারা এক ধরনের কালেকশন নিয়ে আসবে, বলবে ফল কালেকশন, উইন্টার কালেকশন, সামার কালেকশন, আপনার স্প্রিং কালেকশন, এরকম করে আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে দিবে এরকম বিভিন্ন অফার দিবে। ঠিক আছে বা হচ্ছে আপনাকে ফিল করাবে যে আপনার উইন্টারের কালেকশনে আপনি কিনে ফেলেছেন, এখন নতুন আরেকটা কালেকশন আপনাকে কিনতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাস্ট ফ্যাশনের একটা মেইন আইডিয়াই হচ্ছে যে আপনি ইউজ করবেন অনেক মানে বেশি বেশি ইউজ করে ফেলে দেবেন। হ্যাঁ কারণ ওগুলা ফেসে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখবেন যে মানে খুব দ্রুত হচ্ছে হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। হ্যাঁ ব্র্যান্ডেড যে জিনিসপত্রগুলো এগুলো খুব দ্রুত কয়েক ধোয়া দিবেন দেখবেন যে কালার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কেন এটাই ফাস্ট ফ্যাশন মানে এটাই হওয়ার কথা। হ্যাঁ অথচ আপনি দেখবেন যে ফর এক্সাম্পল আমাদের মধ্যে যে একটা আছে বাংলাদেশের যে কালচারটা আছে যে অনেকেই আপনারা গজ কাপড় কিনে ড্রেস তৈরি করেন না। হ্যাঁ করেন না, করার তো কথা কেউ না কেউ তো করেন এখানে। হ্যাঁ তো এই হ্যাঁ কেন আমরা এটা করি দেখবেন যে ওইটা কিন্তু অনেক দিন টিকবে, ওই ড্রেসগুলো অনেকদিন টিকবে আর ম্যাম সাইজ ম্যানেজ করা যায়, নিজের মতো করে বানানো যায়। হ্যাঁ সো কিন্তু আপনি মানে ফাস্ট ফ্যাশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি পাবেন না, কেন কনজাম্পশন ওদের মেইন আইডিয়াটা হচ্ছে যদি খুব ভালো প্রোডাক্ট দেয় তাহলে তো আপনি কনজিউম করবেন না বেশি। সো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কয়েকটা ধোয়া দিবেন ওই
নতুন জিনিসগুলো নতুনের মতো থাকবে না, নতুনের মতো কি ওটা দেখবেন যে এমন ভাবে কি বলবো, ওই যে ওয়ার্ড টেনা, মানে হচ্ছে যে এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছে যে মানে খুবই ডিসকালার হয়ে গিয়েছে, ইটস লাইক খুবই বাজে একটা অবস্থা ড্রেসটার। তখন আপনি ভাববেন যে না, এগুলো তো হচ্ছে কোনো ভালো জায়গায় আপনি পড়তে পারবেন না, সো ইউ উইল জাস্ট বাই অ্যানাদার ওয়ান। হ্যাঁ, এবং মেইনলি হচ্ছে এই মানে কনজিউমারদেরকে তাদের বাড়াতে হয়, কিন্তু এই যে ইন্ডাস্ট্রি গুলো ফাস্ট ফ্যাশন করছে বা ফাস্ট ফ্যাশন নিয়ে আসে, তারা কিন্তু আপনার কেমিক্যাল ওয়েস্ট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আহ ই করে, পানিতে মানে অনেক ধরনের ওয়েস্ট করার জন্য, রিলিজ করার জন্য খুব খারাপ ভাবে কিন্তু ওয়াটার পলিউশন হচ্ছে। হ্যাঁ, আপনার এয়ার তো হচ্ছে পলিউটেড হয়ই, কারণ এত বাজে লেভেলের কার্বন এবং কার্বন মনোক্সাইড থেকে শুরু করে এত বাজে লেভেলের বাজে বাজে আপনার পার্টিকেল ওয়ালা ই ছাড়ে, কেমিক্যাল ছাড়ে, যে হচ্ছে আপনার আমাদের এয়ার খুবই বাজেভাবে পলিউটেড হয়। কিন্তু তারা আবার এটাকে অ্যাকনলেজ করবে না। এবং আরো মজার জিনিস হচ্ছে যে এই যে তারা এই কাজটা করে, আমাদের আপনি দেখবেন যে কোথায় কোথায় খারাপ খারাপ খুব বাজেভাবে এয়ার কোয়ালিটি খারাপ কোথায় কোথায় থাকে। হ্যাঁ, আপনি যদি কখনো আপনাদের যদি এই অ্যাপ থাকে, অথবা কখনো যদি আপনারা মানে স্ক্রল করেন, দেখবেন যে অমুক দিন দেখবেন যে ঢাকাতে আজকে পৃথিবীর মানে সবচেয়ে টপ 5-এ আছে, 4-এ আছে। হ্যাঁ, এয়ার কোয়ালিটির উপর ভিত্তি করে। তারপরে আপনি দেখবেন নিউ দিল্লি হচ্ছে অনেক বাজে, সাংহাই অনেক খারাপ এয়ার কোয়ালিটি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আপনি দেখবেন যে বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে যখন কথাবার্তা হয়, তখন দেখবেন যে বলবে যে হ্যাঁ ওই ওরা তো এত ইন্ডাস্ট্রি ওখানে, এই চায়না, ইন্ডিয়া, বাংলাদেশে এত ইন্ডাস্ট্রি, হ্যাঁ ওদের তো এনভায়রনমেন্টের অবস্থা খুব খারাপ। সো আমি যেরকম হচ্ছে আপনার নর্ডিক কান্ট্রি গুলোতে, আমি সুইডেনের কথাই বলি, হ্যাঁ ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি বলতে থাকে যে এত মানে ওইসব চায়না, ইন্ডিয়া, বাংলাদেশে এত খারাপ ওয়েদার, মানে এনভায়রনমেন্ট এত খারাপ। আমরা আবার সবসময় খুবই মানে আমরা আমাদের ওয়েদার মানে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে অনেক সচেতন। আমরা যেটা করি, আমরা গাছ লাগাই, হ্যাঁ আমরা হচ্ছি মিনিমালিস্টিক লাইফ লিড করি, হ্যাঁ আমরা সব অল অর্গানিক জিনিসপত্র নিয়ে কাজ বাজ করি, ইত্যাদি করি। মজার জিনিস হচ্ছে ওয়ার্ল্ডে এই এনভায়রনমেন্টকে যে ড্যামেজ করছে, এটার জন্য মোস্টলি আপনার রিচ যে কান্ট্রিজ গুলো তারাই দায়ী, বা ডেভেলপড কান্ট্রি দায়ী। কিভাবে সেটা আমি বলি, এই যে আমি আম, দাঁড়ান, এই যে আমি বললাম যে ইসে যদি আপনি সুইডেনে যান, সুইডেনের মানুষজন এভাবে করে বলছে যে আমরা মিনিমালিস্টিক লাইফ লিড করছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস। কিন্তু দেখেন তারা যেটা করে যে H&M ওন করে কিন্তু আপনার সুইডেন, হ্যাঁ মানে হচ্ছে H&M হচ্ছে সুইডিশ ব্র্যান্ড, কিন্তু সুইডেনে কোনো নেই, ওদের কোনো ফ্যাক্টরি নেই। ফ্যাক্টরি হচ্ছে চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া। হ্যাঁ, এবং ওদের বেশিরভাগ কাজই কিন্তু বাংলাদেশ ভিত্তিক, মানে বাংলাদেশে হয়। মানে তারা যেটা করে, তারা নিজেদের কান্ট্রিতে রাখে না, আপনার ইন্ডাস্ট্রি রাখে না। এবং আমাদের দেশের যে মানে ফ্যাক্টরি গুলো আছে, সেই ফ্যাক্টরি গুলোর সাথে তারা কন্ট্রাক্টে যায়, যে হচ্ছে তুমি হচ্ছে চিপ লেবার দিয়ে জামা কাপড় বানাবা, হ্যাঁ আমি হচ্ছে তোমার কাছ থেকে কিনে নিব ওটা। তো আমাদের হচ্ছে এক ধরনের চুক্তিতে আমরা কাজ করি, ওকে। এবং যেটা হয়, ওদের মানে ওদের এই প্রোডাক্ট গুলোর ফলে যে ওয়েস্ট গুলো হয়, সবগুলো আমাদের দেশেই থেকে যায়। কেমিক্যাল ওয়েস্ট বলেন, আপনার এই যে পলিউশন করার জন্য যে আপনার এয়ার পলিউশন যেসব ওয়েস্ট হয়, সেই সব ওয়েস্ট বলেন, সবকিছু কিন্তু আমাদের দেশে থাকে। এবং আরো ফ্যাক্ট হচ্ছে আপনার যেই জায়গাগুলোতে হয়, এই কেমিক্যাল ওয়েস্ট গুলো বের হয় ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই চাষাবাদ করা যায় না, কেননা মানে সয়েলের যে আপনার যে উর্বরতা, হ্যাঁ
সেইটা কিন্তু মানে সয়েল কোয়ালিটি একদম বাজে হয়ে যায়, ওইখানে ভালো মতন কোনো ফসল ফলে না। ওকে, ইনফ্যাক্ট হচ্ছে যে ওই যে পানি যে পলিউটেড হলো, সেই পানির যে প্রবাহ বা নদীর যে প্রবাহ যেদিক থেকে যায়, হ্যাঁ, সেইখানেও হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ওই পানি নষ্ট হওয়ার কারণে আপনার অনেক ক্ষেত্রে অ্যাগেইন মানে আমাদের যে সয়েল তারাও সেগুলো হচ্ছে ইনফেক্টেড হয়। হ্যাঁ, এত বাজে পলিউশন বা এত পলিউশন মানে এত খারাপ ভাবে পলিউটেড থাকে। তো 60% মানে আমাদের এনভায়রনমেন্টের যে খারাপ অবস্থা, হ্যাঁ, সেই খারাপ অবস্থার জন্য আমাদের যে ডেভেলপড কান্ট্রি গুলো হচ্ছে মোস্টলি দায়ী, 60% হচ্ছে আপনার দায়ী। হ্যাঁ, অথচ দেখেন ইউরোপে অ্যান্ড আপনার নর্থ আমেরিকাতে ওয়ার্ল্ডের মাত্র 12% পপুলেশন। এই 12% পপুলেশন হচ্ছে এনভায়রনমেন্টের জন্য দায়ী হচ্ছে 60%। মানে আপনি মানে পার্সেন্টেজটা কত সিগনিফিকেন্টলি বেশি সেটা বুঝতে পারছেন, একটু চিন্তা করুন। এবং এখানে আমরা অ্যাগেইন এই কনফ্লিক্ট থিওরি নিয়ে কথা বলি। হ্যাঁ, কেন বলি যে এখানে এর আগে কিন্তু আমরা কনফ্লিক্ট থিওরিতে এভাবে করে বলছিলাম যে ক্লাস ভিত্তিক, যে কেউ আপার ক্লাস, হ্যাঁ, বা কেউ হচ্ছে ক্যাপিটালিস্ট আর কেউ ওয়ার্কিং ক্লাস। হ্যাঁ, এখানে দেশ ভিত্তিক একটা আমরা ডিফারেন্সেস দেখি। মানে ডেভেলপড কান্ট্রি গুলোকে আমরা চিন্তা করি ক্যাপিটালিস্ট হিসেবে, আর আমাদের মতো যে ডেভেলপিং এবং আমার যে বিভিন্ন আফ্রিকান কিছু আন্ডার ডেভেলপড কান্ট্রিজ আছে, এরা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্লাসের মধ্যে পড়ে। মানে প্রফিট নিবে হচ্ছে আপনার ইউএসএ, আপনার নরওয়ে, সুইডেন, হ্যাঁ, তারপরে ফ্রান্স, এসব কান্ট্রি গুলো, ঠিক আছে, প্রফিট কিন্তু তারা নিচ্ছে, কিন্তু এবং তারা নিজেদের ক্ষতি করছে না, যে হচ্ছে আমাদের দেশের এনভায়রনমেন্ট আমরা নষ্ট করব না। হ্যাঁ, তারা যেটা করছে আমাদের কান্ট্রি গুলোকে, ধরে নিন যে বাংলাদেশকে, ইন্ডিয়াকে, চায়নাকে, হ্যাঁ, ধরে নিন যে আমাদের দেশকে তারা হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাস কান্ট্রি হিসেবে দেখে, যে আচ্ছা যদি ওয়েস্টেজ গুলো যদি ফেলতে হয় ওদের দেশে পড়ুক, আমাদের দেশে না। ওকে, কিন্তু সেই অনুসারে কিন্তু আমরা প্রফিট তো পাই না, যেটা হয় যে উল্টা আমাদের এক্সপ্লয়েট করে ছেড়ে দিচ্ছে। ওকে, সো এইখানেও কিন্তু আমরা এই কনফ্লিক্ট থিওরিস্টের পার্সপেক্টিভ ইউজ করি বেসড অন ডেভেলপড কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। হ্যাঁ, আমি হচ্ছে একবার একটা মানে আমার স্টকহোম ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশনে একটা জিনিস নিয়ে কথা বলেছিলাম, যে আমাদের যে এখন নো ওয়েস্ট যে বিভিন্ন ট্রেন্ড চলছে, হ্যাঁ, বা রিইউজ করা, সব কোনো জিনিস হচ্ছে আপনার একবার ইউজ না করে রিইউজ করা, ইত্যাদি ইত্যাদি, এরকম যে বিষয়গুলো চলছে। তো আমি একটা জিনিস নিয়ে কথা বলছিলাম যে আসলে এগুলো তো ট্রেন্ড, কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টাল, এটা খুবই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইত্যাদি ইত্যাদি, বাট আমি আমার কালচারে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাদেরকে রিইউজই করতে দেখেছি। আপনাদের মারা করে না? আপনাদের মারা হচ্ছে ওই যে জেলি বা জ্যামের বোতলগুলো, জেলি, জ্যাম, পেপসি, বোতল, সব। তারপরে এই বোতলগুলো যে আমাদের বাসায় যে কত মানে মানে সবকিছু, তারপরে যে আইসক্রিমের যে টাবগুলো, সেই টাবগুলো তো সবকিছুতে ভরা। মানে আপনি যদি আপনাদের ডিপ ফ্রিজটা খুলেন, দেখবেন যে কোনো আইসক্রিমের টাবে আইসক্রিম নাই। হ্যাঁ, আপনি দেখবেন যে এই কি নাম কি, রসুন বাটা। রসুন, হ্যাঁ, রসুনের পেস্ট, তারপরে হচ্ছে পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, সব রাখা। হ্যাঁ, ওই দিন তো আমি আরো বেশি অবাক হলাম, আছে না, কি বললাম, আমি একটা আইস ট্রে এনেছিলাম, হ্যাঁ, কয়েকটা আইস ট্রে কিনেছি, হচ্ছে সিলিকন যে আইস ট্রে। হ্যাঁ, আমি দেখি কি যে আমাদের বাসায় আমি আমার শাশুড়ির জন্য এনেছি, আম্মুর জন্য এনেছি। হ্যাঁ, তারপরে আমি আমাদের বাসায় এসেছি, হ্যাঁ, যে একটু গরম করেছিল তো দিয়ে নিবো, ওমা ওইটার মধ্যে দেখি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব রসুনের পেস্ট ঢুকানো। হ্যাঁ, আইস ট্রের মধ্যে তো সিলিকনের তো খুব ইজিলি বেরো হয়ে আসে। আমার মা হচ্ছে
ওই ছুস করে বের হয়ে আসে, সে সাথে সাথে ইউজ করতে পারে। হ্যাঁ, তারপরে আমার আবার কিউরিসিটি হলো, আমি ভাবলাম যে আচ্ছা দেখি তো আমার শাশুড়ি কি করে। দেখি সেম কাহিনী। হ্যাঁ, সেও হচ্ছে আদা রসুনের পেস্ট ওটার মধ্যে রেখে, কারণ ২-৩টা আছে কি করবে, একটাতে আইস রাখলেই হলো, আর অন্যগুলোতে তার সেও হচ্ছে সেই সেম কাহিনী করছে। সো মানে এবং এগুলা কিন্তু দিনের পর দিন উনারা ইউজ করতে থাকে। যদি হচ্ছে আর নর্মাল জিনিস আপনাদের হচ্ছে টি শার্ট, তারপরে ওড়না টোড়না হ্যান ত্যান, এগুলা তো হচ্ছে দেখেন আমাদের মায়েরা কি করে, হয় হচ্ছে ওই যে ডাস্টিং এর জন্য ইগুলা বানায়, ডাস্টিং এর জন্য যে কাপড় টুপড় চাপড় ওগুলা বানায়। হ্যাঁ, টি শার্ট হ্যান ত্যান। তারপরে হচ্ছে ঘর মুছা বানায়। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে শাড়ি টাড়ি যেগুলো হচ্ছে হয়ে যায়, মানে ফেসে যায় বা নষ্ট হয়ে গিয়েছে বা অনেক পুরানো হয়ে গেছে, সেগুলো নিয়ে কাঁথা বানায়। হ্যাঁ, নাজিফা কিছু বলবেন? জি না মিস, ভুলে। ও আচ্ছা। সো দেখেন আপনি এইটা এরকম ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশ তো একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা তো সেই কবে থেকে হচ্ছে এই মিনিমালিস্টিক লাইফে লিড করছি। হ্যাঁ, যেটা এখন ট্রেন্ডি। হ্যাঁ, আপনি যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন যে হচ্ছে যে আমরা অনেক আগে থেকে আমাদের মারা কালচারালি হচ্ছে অনেক আমরা মিনিমালিস্টিক লাইফ লিড করছি। আমরা কিন্তু ওয়েস্ট কম করি, এবং আপনি মানে ইউএসএ তে যেই পরিমাণ ফুড ওয়েস্ট হয়, ওটাতে লিটারেলি মানে যে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে আপনার মানে খাওয়া দাওয়া হয়ে যায়। হ্যাঁ, এত পরিমাণ প্রচুর প্রচুর আপনার ওয়েস্টেজ হয় কিন্তু। হ্যাঁ, সো মানে এনভায়রনমেন্ট যে খারাপ হচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট কিন্তু খুব মানে আমরাই যে খারাপ করছি তা না, আমাদের এনভায়রনমেন্ট খারাপ করার কিন্তু মেইন যে কালপ্রিট তারা কিন্তু হচ্ছে ডেভেলপ কান্ট্রি বা রিচার কান্ট্রি, তাদের দ্বারা আমাদের এনভায়রনমেন্ট এক্সপ্লয়েটেড হচ্ছে। ঠিক আছে, কনফ্লিক্ট থিওরি যে এই পার্সপেক্টিভটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এটা যখন করবেন, যদি নাও বুঝে থাকেন দরকার হলে যে আমি যখন রিভিউ দিব তখন আমি আবার বলবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ডেভেলপড কান্ট্রি গুলো কিভাবে করে ডেভেলপিং কান্ট্রির যেই এনভায়রনমেন্ট আছে সেটাকে হচ্ছে আপনার এক্সপ্লয়েট করছে, এবং এই যে কার্বন ইমিশন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে কেমিক্যাল ওয়েস্ট রিলিজ করা, এইসবের মাধ্যমে, এবং মোস্টলি আপনার এই ইন্ডাস্ট্রি গুলো দেখা যায় হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি গুলো আমাদের ডেভেলপিং কান্ট্রি বেসড হয়। হ্যাঁ, এবং কিভাবে করে তারা হচ্ছে এটা করছে আপনার মিস ওখানে হ্যাঁ যে বলেন। 60% যেটা বলেছেন না, ওটা মানে কি হিসাব করে বলছেন ওটা বুঝতে পারি না। ও এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, যে আমাদের ওয়ার্ল্ডের যে এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, বা আমরা যে এখন একটা ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, অবশ্যই এটা এনভায়রনমেন্টাল পলিউশনের জন্যই হচ্ছে। তো এই এনভায়রনমেন্টাল পলিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব কান্ট্রি যেগুলো হচ্ছে ডেভেলপড কান্ট্রি, তারাই হচ্ছে 60% দায়ী। মানে ইউরোপ এবং নর্থ আমেরিকার মধ্যে পড়ে হচ্ছে ইউএসএ, কানাডা আর মেক্সিকো, রাইট? তো এই নর্থ আমেরিকান কান্ট্রিজ গুলো এবং ইউরোপ দায়ী। এশিয়ান কান্ট্রিকে দায়ী করা যায়নি, কারণ এশিয়ান মোস্টলি যেই ডেভেলপিং কান্ট্রি গুলো কেউই দায়ী, কিন্তু সাফার হচ্ছে মোস্টলি করছে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। মানে আমাদের যে দেশে 60%। হ্যাঁ, এই এই 60% আমরা মানে আমাদের মানে পুরো ইউরোপ অ্যান্ড মানে ইউএসএ হচ্ছে 60% দায়ী। হ্যাঁ, বাকি 40% সব মিলিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। এবং কিন্তু আমরা হচ্ছি ঢাকার যে আপনার এনভায়রনমেন্ট এবং এয়ার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। এবং আমরা কিন্তু বুঝি না, কিন্তু আমাদের নোজ কিন্তু মোস্টলি স্টাফড থাকে। ওকে, মানে এবং এটা ট্রু। হ্যাঁ, কিন্তু আমরা এতটাই এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছি যে আমরা বুঝতে পারি না যে আমরা আসলে পুরোপুরি ব্রিথ করতে পারছি না। হ্যাঁ, কিন্তু ঢাকায় যারা আমরা স্টে করছি তারা কিন্তু আসলে প্রপারলি ব্রিথ করতে পারি না। হ্যাঁ, ইটস হরেবল। আপনি যখন হচ্ছে একটু
বেশ গ্রামের দিকে যদি যান তখন দেখবেন যে এয়ার কোয়ালিটি অনেক বেটার, ঠিক আছে। এবং এই ঢাকাতে এয়ার কোয়ালিটি খারাপের কারণটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র অনেক মানুষ সেটা না, কিন্তু আমাদের মানে ঢাকার বাইরে বাইরে পুরাটা মানে একদম কাইন্ড অফ সার্কেল অ্যারাউন্ড করা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বাকিগুলো ইন্ডাস্ট্রির যে মানে ওয়েস্ট গুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু ঢাকার দিকে আসে মোস্টলি। তো এয়ার কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়। আদার দেন আপনার ট্রান্সপোর্টেশন হ্যান্ডটানের যে জন্য তো এয়ার কোয়ালিটি খারাপ হয়, সাথে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে প্রচুর এয়ার কোয়ালিটি খারাপ হয়। কিন্তু এই ইন্ডাস্ট্রি গুলোর যে প্রোডাক্ট গুলো আমাদের না, কিন্তু এগুলো হচ্ছে আপনার বেসড, সবই হচ্ছে হয় আপনার নর্থ আমেরিকান প্রোডাক্ট অথবা হচ্ছে ইউরোপিয়ান প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? তো তারাই আসলে দায়ী। এই যে আমরা যে প্রপারলি ব্রিথ করতে পারি না, এটার জন্য দায়ী কিন্তু মোস্টলি তার। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে যে হিউম্যান ইকোলজি, এটা একটা ডেফিনেশন এখানে আর কি, খুব ইজি একটা ডেফিনেশন। এটা মানে হচ্ছে যে এনভায়রনমেন্টের সাথে হিউম্যানের যে কানেকশন বা হিউম্যান লাইফের যে কানেকশন, সেটাকে হচ্ছে হিউম্যান ইকোলজি বলা হয়। যে ইন্টার রিলেশনশিপটা, সেটাই হচ্ছে আপনার হিউম্যান ইকোলজি। এটার মানে কি, যে দেখেন এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয়, কোনো না কোনো ভাবে আমাদের লাইফও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আপনার ইর কারণে, আপনার এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে আপনি কিন্তু একভাবে ওয়ার্ক করেন। যেরকম হচ্ছে যে ঢাকার মানুষরা কিন্তু ওয়াকিং, হ্যাঁ, মানে যে হাঁটা, এই হাঁটা বেশিক্ষণ হাঁটতে পারে না। হ্যাঁ, কেননা হচ্ছে যে বা হচ্ছে যে একটা যে ওয়ার্কের যে ইফোর্ট, এটাও দিতে পারে না। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে মানে আমরা যেহেতু হচ্ছে যে কন্টিনিউয়াসলি একটা পলিউটেড এয়ার ব্রিথ করি, হ্যাঁ, আমাদের না বডি সেটাকে ফিল্টার করতে তার অনেক এনার্জি লস হয়। হ্যাঁ, এবং উইক টাইম আমরা হচ্ছে ওই ইফোর্টটা দিতে পারি না। যে হচ্ছে যে, এবং আপনি দেখবেন যেদিন আপনি বাসা থেকে বাইরে বের হবেন, মোস্টলি হচ্ছে আপনার আর এনার্জি থাকে না যে আপনি কোনো এক বাসায় গিয়ে পড়বেন, এটা করবেন, এনার্জি থাকে না। হ্যাঁ, এটা কারণটা হচ্ছে যে এটা এই কারণে না যে আপনি বাইরে থেকে হচ্ছে যে আপনি সারাদিন অনেক খাটুনি খেটে ফেলেছেন, এই কারণে হচ্ছে আপনি এনার্জি নেই। এটা পয়েন্টটা হচ্ছে আপনি বাইরে যে এই যে বাতাসটা এত বাজে বাতাস ব্রিথ করেছেন, তারপরে আপনার বডি অনেক টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, সো হিউম্যান ইকোলজিতে আমরা দেখি যে এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর কারণে মানে হিউম্যান লাইফে একটা বড় চেঞ্জ চলে আসে। ওকে, এবং তার কনসিকুয়েন্সও আমরা অনেক সময় দেখতে পাই, যে হচ্ছে যেরকম আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের আপনার হার্ট পেশেন্ট কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারপরে হচ্ছে লাংস ক্যান্সার আপনার সিগনিফিকেন্টলি এখন বেড়ে গিয়েছে। হ্যাঁ, এটার কারণ, এবং ঢাকাবাসীদের মধ্যে অনেক এই জিনিসটা এসছে। নাজিফা, নাজিফা বলেন। ম্যাম আমার না একটা মিটিং আছে। হ্যাঁ, আপনি চলে যান, সমস্যা নেই। আমার আবার যখন হচ্ছে আমি চেঞ্জ করব, যে তখন আপনি বুঝে নিন, ওই যে রিভিউ ক্লাস নিব, তখন আর একবার কি করে নেন করে নিন। জি কারণ মিস, এখান থেকে থ্যাংক ইউ খুবই মিস। ইজি এখন বাকি বাকি। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, এরপরে আম, হ্যাঁ, এর পরে আসেন যে আমাদের কি কি থ্রেটস গুলো আছে। একটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল মেইন যে থ্রেট গুলো, তার মধ্যে হচ্ছে বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে বা মানে বাজে এয়ার, তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, হ্যাঁ, অনেক বেশি ওভার পপুলেশন, এবং ইললিগালি আপনার ওয়াইল্ড লাইফ যে ট্রেডিং, হ্যাঁ, এইসব কারণে, এবং অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জ এবং এর কারণে দেখা যাচ্ছে কি যে আমাদের যে পশু পাখি বা এনিম্যাল কিংডম আছে, ওখানে একটা খারাপ ভাবে তাদের কিন্তু বাসা বা তাদের হ্যাবিটেট কিন্তু আমরা ডিস্ট্রয় করে ফেলছি, একদম ডিস্ট্রাক্ট করে ফেলছি এর জন্য। এবং অলরেডি অনেক স্পিসিস আছে যেগুলোকে এখন আর দেখা যায় না। যেরকম দেখেন, আমার মনে আছে আমি ছোটবেলায় ওই যে জোনাকি পোকা, ঝিঝি পোকা, হ্যাঁ, এইসবের ঝিঝি পোকার সাউন্ড কিন্তু খুবই নর্মাল ছিল, হ্যাঁ, ঢাকাতেই। হ্যাঁ, তারপরে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে রাতের বেলায় আমাদের রুমের মধ্যে জোনাকি পোকা ঢুকে যেত, আমি যখন ছোট ছিলাম।
হ্যাঁ, বাট ও হচ্ছে যে এখন তো আমি মনে নেই আমি লাস্ট কবে জোনাকি পোকা দেখেছি, লাইক ঢাকাতে। হ্যাঁ, আম, আর মানে ঝিঝির পোকার যে সাউন্ড ওগুলো তো আমি ওয়াইল আমি শুনেছি ঢাকাতে। আমার মনে নাই আমি কবে লাস্ট শুনেছি। হ্যাঁ, আহ, এবং মানে যেরকম হচ্ছে যে ইসের মধ্যেও কিন্তু এখন আপনি যদি আকাশের দিকে তাকান, আপনি ওই এই কাক ছাড়া আপনি ওরকম দেখবেন না পাখি। হ্যাঁ, কিছু কিছু মাঝে মাঝে হচ্ছে যে আগে কিন্তু চড়ুই পাখির সংখ্যা অনেক ছিল। হ্যাঁ, আপনি এখন চড়ুই পাখি, তারপরে কোকিল ছিল, শালিক ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি অত বেশি এখন আর দেখতে পাবেন না। কেন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে দালান বানাচ্ছি গাছগুলো কেটে। হ্যাঁ, উল্টো হচ্ছে একটা, বাট আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু ব্র্যাকে গাছ আছে এবং এটা যেহেতু আপনার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা ই, আপনি দেখবেন ব্র্যাকে কিন্তু মাঝে মাঝে যদি সকালবেলায় যদি আপনাদের টাইম থাকে কখনো মানে আপনাদের রুফটপে উঠে দেখেন, দেখবেন যে বেশ কিছু আছে, পাখি দেখে আসে। হ্যাঁ, বাট নর্মালি হচ্ছে ওই পাখিগুলোকে আপনি দেখতে পাবেন না। যেই দেখেছে সবুজ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে কয়টা আছে, এবং চড়ুই পাখি আমি দেখেছি বেশ। আপনারা কি দেখেছেন পাখিটা, কি কখনো খেয়াল করেছেন? আচ্ছা, কেউই খেয়াল করেন। আচ্ছা, সমস্যা নেই, সকালবেলা কখনো টাইম পেলে উঠে দেখেন। হ্যাঁ, সো এখানে বলা হচ্ছে কি যে আমাদের যে থ্রেটস গুলো আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট থ্রেট হচ্ছে যে অলরেডি আমাদের অনেক পাখি, আপনার অনেক এনিম্যালস হচ্ছে হারিয়ে গেছে। হ্যাঁ, এবং এটার বিভিন্ন এনিম্যালস আছে যারা হচ্ছে আমরা এখন পাই না। হ্যাঁ, বা আমরা অনেকটাই হচ্ছে অনেক প্রজাতি হচ্ছে এক্সটিংক্ট হয়ে গিয়েছে বিকজ হচ্ছে আপনার আদার দেন ডিফরেস্টেশন আর তাদের হ্যাবিটেট ডিস্ট্রাকশন ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ইলিগালি আপনার ওয়াইল্ড লাইফ ট্রেডিং করা। তার মানে হচ্ছে যে আপনি দেখেন সাপের চামড়া দিয়ে ব্যাগ তৈরি করা, তারপরে ক্রোকোডাইল, কুমির, হ্যাঁ কুমির, এলিগেটর, হ্যাঁ, আমাদের দেশে যে ঘড়িয়াল, হ্যাঁ আমি জানি না আপনারা এটার নাম শুনেছেন কিনা, ঘড়িয়াল। হ্যাঁ, তো এই এই যে এরকম সরীসৃপ কিছু প্রাণী আছে, ওদের চামড়া কিন্তু খুবই দাম দিয়ে বিক্রি হয়। হ্যাঁ, এবং এইগুলো কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে আপনার ইলিগালি করা হয়, ট্রেডিং করা হয়। হ্যাঁ, জাস্ট বিকজ হচ্ছে আপনার এগেইন কনজামশনের জন্য। তো এরকম করে করে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি অনেক আছে, ওয়াইল্ড লাইফে অনেক আপনার প্রাণী আছে যেগুলোকে আমরা এখন আর দেখতে পাই না, এবং অনেক স্পিসিস আছে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই খারাপ, ব্যালেন্স নষ্ট হয়ে যায় এটাতে। সেকেন্ডলি হচ্ছে আপনার এনার্জি। হ্যাঁ, আমরা এত পরিমাণ এনার্জি নষ্ট করেছি এবং খরচ করে ফেলেছি যে মানে বলা হচ্ছে যে 2050-র মধ্যে ওয়ার্ল্ডের যেই অয়েল রিসোর্স সেটা নেই হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই কিন্তু যে মানে অয়েল অয়েল যেই সব কান্ট্রিরই তেল আছে সেই সব কান্ট্রি নিয়েই হচ্ছে ইউএসএ এত বেশি চিন্তা ভাবনা করতে থাকে। হ্যাঁ, বা এত বেশি খুশি থাকে, ও আচ্ছা ওর কাছে তেল আছে, হ্যাঁ হয় ওকে অ্যাটাক করি, না হয় ওর ফ্রেন্ড হয়ে যাই। হ্যাঁ, মানে হচ্ছে কেননা হচ্ছে যে আর মাত্র 25 বছরের মধ্যে ওয়ার্ল্ডে আপনার অয়েলের যে রিসোর্স সব নাই, থাকা। হ্যাঁ, এই জন্য আপনার অল্টারনেটিভ এনার্জি এবং চিপ এনার্জি নিয়ে হচ্ছে এখন প্রচুর কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপনার মানে খুব অ্যাক্সেসেবল চিপ এনার্জি হচ্ছে ইনভেন্ট করা হয়নি। ঠিক আছে, যে এমন একটা মানে অয়েলের হচ্ছে আপনার অল্টারনেটিভ এনার্জি, হ্যাঁ আমরা কিন্তু এখনো পাই, এটা চিপও হবে সাথে। ওকে, সো এনার্জি নিয়ে একটা বড় সমস্যা আছে, এবং আমাদের কিন্তু অলরেডি হচ্ছে আপনারা জানেন যে মানে শুধু অয়েল না, আমাদের ইসের রিসোর্স ও জ্বালানি, হ্যাঁ গ্যাসও কিন্তু কমে গিয়েছে, অনেক কমেছে। এই জন্য দেখবেন যে ঢাকাতে কিন্তু অনেক সময় হচ্ছে গ্যাস নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ঢাকাতে না, ইনফ্যাক্ট হচ্ছে আপনার নিয়ে কথা বলেছিল আমাদের মন্ত্রী হচ্ছে নিয়ে কথা বলেছিল যে আমি যদি পারতাম তাহলে বাসা বাড়িতে যে গ্যাসের লাইন আছে সব বন্ধ করে দিতাম। হ্যাঁ, কেননা হচ্ছে আসলে তারা
মানে আমাদের দেশে কিন্তু অলরেডি গ্যাসের অনেক সংকট চলছে, মানে খুব খারাপ ভাবে কিন্তু আমাদের রিসোর্স ডিক্রিজ করেছে। ওকে, সো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা, গ্যাস এবং অয়েল রিসোর্স, হ্যাঁ দুইটাই হচ্ছে খুব বাজেভাবে ডিক্লাইন করেছে। হ্যাঁ, আর অবভিয়াসলি হচ্ছে তো হচ্ছেই আপনার ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে লেভেলের টেম্পারেচার রেজ হচ্ছে এটার ফলে কিন্তু অনেক মানে কিন্তু আগের থেকে আমাদের যে আইস গ্লেসিয়ার্স গুলো সেগুলো কিন্তু হয়ে গেছে, মানে অনেক বেশি তাড়াতাড়ি গলছে। এবং এখন এখন দেখবেন যে এই যে বিভিন্ন জায়গায় কিন্তু ইউএসএ তে বলেন বা আপনার কানাডাতে কয়েকদিন আগে হচ্ছে আপনার এলেতে হচ্ছে খুব খারাপ ভাবে হয়েছিল, বন্যা ড্রাউটস এর মতো হয়েছিল পুরো। হ্যাঁ, এবং রেইনফলের জন্য হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে সি লেভেল রেইজ করা, এই জিনিসগুলো কিন্তু ঘটছে। এবং আমাদের দেশেও কিন্তু কিছু আমরা কিন্তু অলরেডি কিছু হারিয়েছি, কি বলে, আমরা অলরেডি কিছু আমাদের কিছু আইল্যান্ড বা দ্বীপ হারিয়ে ফেলেছি, ওগুলো হচ্ছে পানির নিচে ডুবে গেছে। এখন আর ওটা মানে আমরা করতে পারি না, খুঁজে পাই না। হ্যাঁ, কেন হচ্ছে সি লেভেল রেইজ করার জন্য প্রবলেম হয়ে গেছে। ইনফ্যাক্ট হচ্ছে আমি জানি না আপনারা জানেন কিনা বা শুনেছেন কিনা, মালদ্বীপও কিন্তু ডুবে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি জানেন এই জিনিসটা? কি বললেন বুঝিনি। মালদ্বীপ 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 ও আপনার দ্য কান্ট্রি মালদ্বীপ ডুবে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং তারা 2030 এর মধ্যে শুনেছিলাম যে হ্যাঁ ডুবে যাবে। হ্যাঁ 2030 পসিবিলিটি হচ্ছে 2030 মধ্যে ওরা মোস্টলি ডুবে যাবে। সো এবং মানে বাংলাদেশের অবস্থাও কিন্তু ভালো না, ঠিক আছে। বাংলাদেশকে ধারণা করা হয় যে মানে দুই মানে আমাদের এখন তো হচ্ছে আমরা 21st সেঞ্চুরিতে আছি, 22nd সেঞ্চুরির মধ্যে আপনার হয়ে যাবে, মানে 2100 সাল। হ্যাঁ, আসবে, 2100 সাল আস্তে আস্তে আমাদের হচ্ছে অনেকখানি হচ্ছে আপনার চলে যাবে, আমরা অনেকখানি ডুবে যাব। এবং 2050-এর মধ্যে 70% আমাদের ডুবে যাবে বাংলাদেশে। সো ক্লাইমেট চেঞ্জ কিন্তু আসলে খুবই খারাপ ভাবে ওয়ার্ল্ডকে হিট করছে। আচ্ছা, এটা ছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যেই এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি আমরা সাফার করছি, সেগুলো হচ্ছে বা এনভায়রনমেন্টাল থ্রেটস গুলো আছে, সেগুলো হচ্ছে আপনার অবভিয়াসলি ফ্লাডিং। কেন হচ্ছে যে আমি যেটা বললাম যে 2025 সালের মধ্যে 70% বাংলাদেশের মানচিত্রে 70% হচ্ছে পানির মধ্যে আন্ডার ওয়াটার হয়ে যাবে, পানিতে ডুবে যাবে। সো এবং এই যে বর্তমানে কিন্তু আমাদের মানে ফ্লাডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। ওকে, এটার কারণটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, এয়ার পলিউশন ঢাকার মানে আরবানাইজ এরিয়াতে তো বাজে এয়ার পলিউশন, ঢাকার এয়ার পলিউশনের অবস্থা খুবই খারাপ। কেননা মোস্টলি দেখা যায় যে এক থেকে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় থাকে ঢাকা। হ্যাঁ, ওয়াটার পলিউশন, যেহেতু কেমিক্যাল ওয়েস্ট এত বেশি হয়েছে ইন্ডাস্ট্রি, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থেকে, তো এখন বর্তমানে হচ্ছে আমাদের মানে একদম মেইন স্ট্রিম যেই নদীগুলো আছে বেশিরভাগই হচ্ছে পলিউটেড হয়ে গেছে। আপনি নর্মালি চিন্তা করেন, আমি হচ্ছে এই বছর এই বছর গেলাম, হ্যাঁ এই বছর হচ্ছে আমি কক্সবাজারে গেলাম। হ্যাঁ, তো তখন দেখছিলাম কি যে মানে এক একটা মানে মানে পাবলিক যে পাবলিক যে বিচ, হ্যাঁ, তো পাবলিক বিচে আমার মনে আছে আমি ছোটবেলায় যখন স্কুল কলেজে থাকতে যেতাম, হ্যাঁ পাবলিক বিচ গুলো তো এত নোংরা ছিল না। হ্যাঁ, তো আমি দেখছিলাম কি, আমি পাবলিক বিচে ওই যে কলাতলি না, হ্যাঁ কলাতলির ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমি দেখছিলাম কি যে ঢেউ যে আসছে, ঢেউর উপরে যে সাদা ফেনা, ওটা আর সাদা নেই, ওটা না হলুদ কালারের, হ্যাঁ অথবা বাদামি কালারের। মানে আপনি বুঝতে পারছেন যে কোন পরিমাণ
নোংরা হলে বা কোন পরিমাণ পলিউটেড হলে মানে সাগরের যে ঢেউ সেইটা হচ্ছে কালারের হয়ে যায়, মানে ব্রাউনিশ হয়ে যায়। মানে আমাদের পানির অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। হ্যাঁ, এবং মানে এখানে হচ্ছে যে আমরা এমনিতেও হচ্ছে মানে এনভায়রনমেন্টকে নিয়ে অতটা ভাবি না। হ্যাঁ, আর অন্যদিকে হচ্ছে এই যে আপনার কেমিক্যাল ওয়েস্ট, হরেবল কেমিক্যাল ওয়েস্টের জন্য আমাদের পানির অবস্থা খুবই খুবই অবস্থা খারাপ। এবং হচ্ছে প্রচুর এখন কিন্তু আমাদের দেশে অনেক মাছ আছে, সেই মাছগুলো পাওয়া যায় না, কারণ ওই মাছগুলো এখন আর হয় না। এবং আমাদের ধরে নেন যে ছোটবেলায় আমরা এভাবে পড়তাম যে বিভিন্ন ছোট মাছ খেলে চোখের জন্য ভালো, হ্যান ত্যান। হ্যাঁ, এখন ওই মাছগুলোর যেই নিউট্রিশন লেভেল ওইটাও কমে গিয়েছে, কেননা হচ্ছে ওই মাছগুলো থাকে হচ্ছে পলিউটেড ওয়াটারের মধ্যে। সো ওয়াটার পলিউশন আমাদের জন্য অ্যানাদার থ্রেট। আর অবভিয়াসলি অলরেডি আমি এটা নিয়ে কথা বলে ফেলেছি যে ক্লাইমেট চেঞ্জের জন্য তো আমরা এই সি লেভেল রেইজ করছে আমাদের হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে অলরেডি দেখেন যে ঢাকাতে যখন গরম পড়ে অবস্থা পুরো কাহিল হয়ে যায় আমাদের। হ্যাঁ, এবং আনফর্চুনেটলি যেই কিছু আল্ট্রাভায়োলেট রে আছে যেগুলো হচ্ছে আগে রিলিজ হয়নি, কিন্তু এখন ঢাকাতে আল্ট্রাভায়োলেট রে গুলো রিলিজ হয়, যেটা হচ্ছে আপনার স্কিন ক্যান্সারের জন্য মানে অনেক বেশি মাত্রায় স্কিন ক্যান্সার করতে পারে, ইনক্রিজ করতে পারে, পসিবিলিটি বাড়িয়ে দেয় অনেক। ওকে, এবং মানে এই খারাপ বাজে মানে ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড কান্ট্রির মধ্যে এবং ভালনারেবল কান্ট্রির মধ্যে বাংলাদেশ হচ্ছে সপ্তম। আর ঢাকা যতদূর সম্ভব মোস্টলি হচ্ছে আপনার টপ 5 এর মধ্যেই থাকে। আচ্ছা, এরপরে আসেন যে এটার কিছু সলিউশন বের করা হয়েছে, যেরকম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেখানে হচ্ছে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই পলিউশন গুলো আমরা মিনিমাইজ করার ট্রাই করছি, এবং আমরা যা আছে সেগুলোকে একটু প্রিজার্ভ করে যা বাঁচাকুচা যা আমরা পাচ্ছি সেগুলোকে প্রিজার্ভ করা, বিভিন্ন রিসোর্স রিসাইকেলিং করা। হ্যাঁ, এবং হচ্ছে এই যে আমাদের বায়োডাইভার্সিটিকে হচ্ছে মেনটেন করা। হ্যাঁ, যতটা পারা যায় এয়ার, ওয়াটার এবং ল্যান্ডকে হচ্ছে ক্লিন করা, সেগুলো নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, সো যেরকম হচ্ছে আমাদের যে ব্র্যাক ইউনিভার্সিটির বিল্ডিংটা, ওই এই বিল্ডিংটা কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের আপনার একটা প্রজেক্টের অংশ হিসেবে দেখানো হয়। হ্যাঁ, কেননা হচ্ছে যে যেহেতু হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে আর্কিটেকচারটা সেট আপ করা হয়েছে। হ্যাঁ, এবং দেখেন যেরকম আমাদের যে কলগুলো, পানির যে ট্যাপ গুলো, হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার মানে মানে হয় না, টানা আপনি ওপেন করে রেখে আপনি ওয়াটার ওয়েস্ট করতে পারবেন না। তারপরে হচ্ছে আশেপাশে হচ্ছে গ্রিনারিজ আছে, তারপরে রুফটপে হচ্ছে আপনার তৈরি করেছে, কি বলে গ্রিন রুফটপ তৈরি করেছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার সবই আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের অংশ। ওকে, হ্যাঁ, যে হাই লেভেল কনজামশনের মানে বিপরীতে গিয়ে আমরা হচ্ছে এমন একটা মানে ওয়ে বের করার ট্রাই করছি যেখানে হচ্ছে আমরা এই বায়োডাইভার্সিটি, পলিউশন, হ্যাঁ এগুলোকে আমরা একটু রিডিউস করতে পারবো এবং মেইনটেইন করতে পারবো এই প্রবলেম। ওকে, এবং লাস্ট অফ অল এনভায়রনমেন্টাল জাস্টিস, এখানে বলা হচ্ছে যে এই যে আমি যে একটু আগে বললাম যে আমরা আসলে এই যে আমাদের দেশের যেই পলিউশন সেটা মোস্টলি দায়ভার হচ্ছে যেই ডেভেলপড কান্ট্রি গুলো, সেই ডেভেলপড কান্ট্রি গুলো হচ্ছে মেইনলি হচ্ছে রেসপন্সিবল। হ্যাঁ, কিন্তু এইটার ব্যাপারে আমরা কোনো রকম জাস্টিস কিন্তু পাই না, বা এটার জন্য কোনো কম্পেনসেশন আমরা পাই না। ওকে, আবার দেখা যায় যে অনেক মাইনরিটিস আছে যাদেরকে হচ্ছে আমরা মানে
ট্রাই করি যে তারা এমন জায়গায়, তারা যেহেতু মাইনর, হ্যাঁ মাইনরিটিস এর মধ্যে থাকে, কিংবা যারা হচ্ছে মানে ইকোনমিক্যালি যারা হচ্ছে একটু লোয়ার লেভেলে আছে, তাদেরকে হচ্ছে ট্রাই করা হয় যে এমন মানে প্লেসে তাদের বাড়িঘর হবে যেগুলো, বা তাদের হাউজিংটা এমন জায়গায় দেয়া হয় যেখানে হচ্ছে আহ মানে এনভায়রনমেন্টালি হচ্ছে আপনার হ্যাজার্ডাস থাকবে, বা মানে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডাসের শিকার তারা হতে পারে। হ্যাঁ, আমি হচ্ছে আগে যখন ছোট ছিলাম, তো মানে হচ্ছে যে স্কুলে বা কলেজে পড়তাম, তখন না এরকম করে অনেক সময় নিউজে দেখতাম যে বলছে, হ্যাঁ আমার হচ্ছে এত বছর আগে আমার নদী ভাঙনে আমার সব গিয়েছে, তারপরে সব কিছু আবার নতুন করে তৈরি করে আবার হচ্ছে আমি নদী ভাঙনের মধ্যে পড়লাম, আমার সব গেল বলে কান্নাকাটি করতো। তো আমি না মনে মনে ভাবতাম যে মানে এই মানে লোকগুলো কি হচ্ছে মানে বোকা নাকি, অলরেডি একবার নদী ভাঙনে তার ঘর বাড়ি সব শেষ হয়েছে, হ্যাঁ আবার হচ্ছে সে কেন এমন জায়গাতেই হচ্ছে করলো, আপনার বাসা তৈরি করলো যে হচ্ছে আবার আবার যেখানে ভাঙবে। হ্যাঁ, যেরকম ফর এক্সাম্পল ঢাকাতে চলে আসতো, হ্যাঁ কিংবা হচ্ছে মানে অন্য জায়গায়, অন্য প্রপার ভালো জায়গায় হচ্ছে বাসা করতো। কারণ তখন না আসলে আমি বুঝতাম না, সেটা হচ্ছে যে ধরে নেন যে আপনার বাসা বাড়ি নদীর পাশে ছিল এবং নদী ভাঙনের আপনি শিকার হলেন, অবভিয়াসলি তখন আপনার কিন্তু একটা বড় লস হয়েছে, আপনার টাকা গিয়েছে, হ্যাঁ আপনার জমি চলে গেল, হ্যাঁ তো তারপরে ওদেরকে কিন্তু আবার অ্যালোকেট করা হয়, হ্যাঁ কিন্তু যেখানে অ্যালোকেট করা হয় সেটাও নদীর পাশেই হয়, হ্যাঁ এবং এমন কোনো ওদের অবস্থা থাকে না যে ওরা একটা বেটার জায়গায়, মানে বেটার জায়গায় হাউজিং প্রাইস অনেক বেশি থাকে, জমির দাম অনেক বেশি থাকে, সো তাদেরকে এমন জায়গাতে হচ্ছে রিলোকেট করাই হয় না যেই জায়গাটা এনভায়রনমেন্টালি হচ্ছে খুব সেফ। তাদেরকে রিলোকেট এমন জায়গায় করা হয় যেই জায়গাটা অন্যান্য মানুষরা ওই জায়গাতে রিলোকেটেড হতে চায় না। বুঝতে পেরেছেন? সো এখন এই যে তাদের সাথে, এটা কিন্তু একটা ইনজাস্টিস হলো তাদের সাথে, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই ঝামেলার মধ্যে বারবার পড়ছে। হ্যাঁ, তো এইখানে বলা হচ্ছে যে আসলে আমাদের মানে ওয়ার্ল্ডে এই ইনজাস্টিসটা বিভিন্ন কান্ট্রিতেই হয়ে থাকে, এবং ইউএন এর কিন্তু এরকম কোনো ল নাই যে এটা নিয়ে যে কথা বলবে। আর এনভায়রনমেন্টের অনেক ঝামেলা হ্যান ত্যান নিয়ে কথা বলে, কিন্তু যারা হচ্ছে এনভায়রনমেন্টাল রিফিউজি বলেন, হ্যাঁ বা হচ্ছে যে নদী ভাঙনের জন্য বা প্রচুর আপনার ফ্লাডের জন্য কিন্তু প্রচুর বন্যায় কিন্তু অনেক মানুষ হচ্ছে অনেক কিছু হারায়, হ্যাঁ কিন্তু আপনি হচ্ছে ওই ত্রাণ দিয়েই আমরা থেমে যাই, তারা যে হারালো 10 টাকা, হ্যাঁ তো ফান থিং হচ্ছে আমরা এনভায়রনমেন্টের দোষ দিয়ে হচ্ছে সব রেসপন্সিবিলিটি থেকে বেঁচে যাই, হ্যাঁ এবং তাদেরকে ওই যে যে অনুদান দেওয়া হয় সেখানে হচ্ছে আবার এমন জায়গায় দেওয়া হয় যেখানে আবারও হচ্ছে একই ঘটনা ঘটে। তো এই জন্য এই মানুষগুলো কন্টিনিউয়াসলি বারবার সেম সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে থাকে, এবং তারা অ্যাকচুয়ালি কোনো জাস্টিস পায় না যদি আপনি ওভাবে করে চিন্তা করেন। তো আনফরচুনেট, যাই হোক, আম, আপনাদের হচ্ছে এই টপিকটা এইটুকুই, আর কোনো কিছু নাই এখানে। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের এর জন্য হচ্ছে এক্সামের জন্য হচ্ছে কনফ্লিক্ট থিওরিস্টের পার্সপেক্টিভটা, যে ডেভেলপড কান্ট্রি কিভাবে ডেভেলপিং কান্ট্রি ইকে এনভায়রনমেন্টকে এক্সপ্লয়েট করছে, হ্যাঁ এবং হচ্ছে যে তারা যে মানে 60% অফ দেম হচ্ছে মানে তাদের এই ওয়ার্ল্ড ওয়াইড কনজাম্পশনের জন্য তারাই অ্যাকচুয়ালি কিভাবে করে দায়ী। ওকে, আর নর্মালি হচ্ছে খুবই বেসিক কোশ্চেন আসে যে এনভায়রনমেন্টাল থ্রেট গুলো কি কি হতে পারে, বাংলাদেশের জন্য হচ্ছে এনভায়রনমেন্টাল থ্রেট গুলো কি কি, আম, তারপরে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে কি বুঝেন, এই এটার থেকেও হচ্ছে ওই যে জেনারেলাইজ যে কোশ্চেন গুলো সেগুলো আসে। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার এটা একবার এ পর্যন্ত আমি ব্রড কোশ্চেনে আসতে দেখেছি, বাট মোস্টলি এটা শর্ট কোশ্চেনই আসে। ওকে, আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মিস মাইনরিটিরা মানে কেন এটা হচ্ছে কি শিকার হচ্ছে, মানে ওদেরকে কেন কারণ ইচ্ছা করে এটাতে? তাদের তো পাওয়ার নেই। আচ্ছা, ক্যাপিটালিস্ট কান্ট্রিতে তো হচ্ছে যে
মানে যারা দুর্বল, যারা গরিব তাদেরকে আরো বেশি এক্সপ্লয়েটই করা হবে, এটাই নর্মাল। হ্যাঁ, এবং হচ্ছে আপনি কি আদৌ মনে করেন যে হচ্ছে যে ভালো, এখন ভালো যে বেটার যে প্লেসেস গুলো আছে সেখানে তো হচ্ছে যে আহ, মানে যারা হচ্ছে মাইনরিটি তাদেরকে তো কখনো রিলোকেট করে না। যারা মাইনরিটির জন্য, মাইনরিটি মোস্টলি এক্সপ্লয়েটেডই হয়। জি হ্যাঁ, মানে ধরে নেন যে আপনি যদি আম, উম, নরওয়েতে গেলেন কিংবা হচ্ছে জার্মানিতে গেলেন, ওখানে কিন্তু আপনি মাইনরিটির মধ্যে পড়বেন, তাই না? জি এটা বুঝতে পারছেন? তো আপনার কথা কিন্তু আগে কখনো ভাবা হবে না। হ্যাঁ, মেজরিটির কথা আগে ভাবা হয়, তারপরে মাইনরিটি আসে। তো যদি দরকার হয় তাহলে হচ্ছে যদি কোনো, ধরে নেন যে একটা ওয়ার হয়ে গেল, হ্যাঁ আপনি জার্মানিতে গেলেন আর ওখানে জার্মানিতে আবার কোনো একটা ওয়ার হলো, হ্যাঁ ধরেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, হ্যাঁ তখন হচ্ছে জার্মানির যে হচ্ছে ধরে নেন যে সবাইকে খাবার বিলানো হচ্ছে, হ্যাঁ তখন হচ্ছে আপনার সিরিয়াল কিন্তু সবার লাস্টে আসবে, কারণ আপনি মাইনরিটি। ওরা আগে নিজেদের মানুষদেরকে দিবে, হ্যাঁ মানে মেজরিটি যারা জার্মান তাদেরকে দিবে, তারপরে হচ্ছে হচ্ছে মাইনরিটি আসে। এটা মাথায় রাখবেন। এটা এটা এই প্র্যাকটিস ওয়ার্ল্ড ওয়াইড, আনফরচুনেটলি। যাই হোক, আসলে এই টপিকটা পড়ালেই হচ্ছে আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে এমন জিনিস মানে উই আর ডুমড, এরকম টাইপের একটা টপিক। যাই হোক, আর কোনো কোশ্চেন? ওকে, মন খারাপ কেন হয়? মানে কেন হচ্ছে যে আমাদের ফিউচার খুব একটা ভালো না, তো এটা মন খারাপ বা ডিপ্রেসিং একটা টপিক। হ্যাঁ, এবং আনফরচুনেটলি অন্যান্য অনেক কিছু আমি না দেখবেন যে আমি বলছি যে পলিসি চেঞ্জ করা যায়, কিন্তু এনভায়রনমেন্টের ক্ষেত্রে আসলে আমি অনেক কিছু বলতে পারছি না, কেননা যেই লেভেলের এনভায়রনমেন্টাল ড্যামেজ আমরা করে ফেলেছি, ওটা না আমরা ওখান থেকে আমরা আর ব্যাক করতে পারবো না। মানে এর পরের যে জেনারেশন গুলো, মানে আপনারা মানে আপনাদের ধরে নিন যে আমাদের বাবা মারা তো হচ্ছে একটা লাইফ লিড করে ফেলেছে, মানে আপনারা আমরা আমরা না অনেক সাফার করবো, সাফারিংসটা আমরা সামনে আরো দেখবো। মানে এটাই এটাই আনফরচুনেট বিষয়। হ্যাঁ, আর চিন্তা করেন যে হচ্ছে আর মাত্র 25 বছর, 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% হচ্ছে আন্ডার ওয়াটার হয়ে যাবে। হ্যাঁ, এবং অলরেডি আমরা অনেকগুলো হচ্ছে দ্বীপ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো মানে আলটিমেটলি মানে, এবং সবার আগে ডেভেলপিং কান্ট্রি গুলোই সাফার করবে। আমিও বলেন। ম্যাম আমাদের কি আর কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা কিছু বাকি আছে এখন? না, চলে যেতে পারেন। আমি হচ্ছে জাস্ট কোশ্চেন অ্যান্সার কেউ করতে চাইলে কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি ডান। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর কি কোনো কোশ্চেন আছে? ওকে, ইন দ্যাট কেস থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, সো সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ, গুড নাইট। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা।